মধ্যাহ্নভোজের জন্য নিচে প্রায় সবাই বসে পড়েছে। হেসেল থেকে একের পর এক গরম খাবার উঠছে। বৈঠকখানার পাশ দিয়ে দাসীরা দ্রুত পায়ে এদিক ওদিক ছুটছে, কিন্তু বাজিদের এখনো দেখা নেই। মারজান কিছু একটা ভেবে সিমরানের দিকে তাকালো। এদিকে আসো, যাও তো, শাহজাদাকে ডেকে আনো। সিমরান ভ্রু কুচকালো। মারজান কিটমিট করে বলল, একটু আদর আহ্লাদ করো। সিমরান ঠোঁট টিপে হাসলো। আচ্ছা আম্মা। সে দ্রুত পায়ে উপরে উঠে গেল। বাজিদের কক্ষের দরজাটা পুরোপুরি বন্ধ ছিল না, আধখোলা। সিমরান আলতো করে ঠেলে ভিতরে ঢুকতেই থমকে দাঁড়ালো। কক্ষ জুড়ে হালকা চন্দন আর আতরের গন্ধ। বাইজিদ সদ্য গোসল করে বেরিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে আছে সে। তার গায়ে তখন শুধু সাদা তোয়ালে। ভেজা চুল থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে কাঁধ বেয়ে। সিমরানের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। বাইজিদকে এমনভাবে সে বহুবার দেখেছে হুটহাট আসার ফলে। এই দৃশ্য যেন তার ভীষণই প্রিয়। তার গায়ের রং অদ্ভুত ফর্সা, কিন্তু ঠান্ডা নয়। একটা উষ্ণ দীপ্ত আভা আছে। প্রশস্ত কাঁধ, দৃঢ় বাহু, বুকের উপর ছড়িয়ে থাকা পানির ফোঁটাগুলো যেন আলোয় চকচক করছে। তার মুখের গড়ন এত নিখুঁত যে দূর থেকে দেখলেও মনে হয় কোনো শিল্পী পাথরে খোদাই করেছে। আর সেই চোখ, ভেজা চুলের ফাঁক দিয়ে আয়নায় প্রতিফলিত হওয়া সবুজ চোখ দুটো আরও তীক্ষ্ণ, আরও গভীর লাগছে। এই মহলের অনেক পুরুষই সুদর্শন, কিন্তু বায়েজিদের মধ্যে এমন কিছু আছে যেটা অন্য কারণে। তার দিকে তাকালে চোখ সরানো যায় না, যেন তার সৌন্দর্যের ভেতরেও একটা বিপদ লুকিয়ে আছে। সিমরান চুপ করে দাঁড়িয়ে রইল। চোখে তখন লুকোনো বিস্ময় আর একরাশ লোভ। এমন পুরুষকে যে কোনো নারীই চাইবে। ঠিক তখনই আয়নার দিকে তাকিয়ে বাজিদ তাকে দেখে ফেলল। তার ঠোঁটের কোণে ধীরে ধীরে বিরক্ত দেখা দিল। সিমরান হক চুকিয়ে গেল। আমতা আমতা করে বলল, আমি আপনাকে নিচে ডাকতে এসেছি, সবাই অপেক্ষা করছে। বায়েজিদ ধীরে ধীরে তার দিকে ফিরল। তার দৃষ্টি এত ঠান্ডা যে সিমরানের বুক কেঁপে উঠল। বলা হয়ে গেছে, এবার আসতে পারেন। সিমরান কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল, তারপর অনিচ্ছায় চোখ নামিয়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। দরজার বাইরে এসে সে একবার পিছনে তাকালো, আর তখনই তার বুকের ভেতর অদ্ভুত এক জ্বালা জেগে উঠল। এমন একজন পুরুষের পাশে আজ মেহেরুন্নেসা আছে। এখন যদি তার বলে মেহেরুন্নেসা হতো, তাহলে বাইজিদ এমন ব্যবহার করতো না। মেহেরুন্নেসাকে দেখলে শাহজাদা মুগ্ধ হয়ে যায়। সিমরানের আঙ্গুল মুঠো হয়ে গেল। তার চোখে ধীরে ধীরে ঈর্ষার ছায়া গাঢ় হতে লাগলো। সিমরান নিচে নেমে আসতে দেখল খাবারের বড় দস্তরখানা প্রায় প্রস্তুত। বড় কাঁসার থালা, পিতলের বাটি, গরম ভাত, মাংস, শাহী কোরমা সব একে একে সাজিয়ে রাখা হচ্ছে। মেহেরুন্নেসা নিজ হাতে একটা থালা টেনে নিয়ে তাতে খাবার তুলে দিচ্ছিল। সিমরানের চোখ সঙ্গে সঙ্গে সেদিকে চলে গেল। সে গিয়ে সে মেহেরুন্নেসার হাত থেকে থালাটা নিয়ে নিল। এটা আমি সাজাচ্ছি। ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটিয়ে বলল সে। মেহেরুন্নেসা একটু অবাক হয়ে তাকালো। না, আপনি বসুন, আমি করছি। সিমরান মাংসের বাটি খুলে খুব যত্ন করে একটা একটা করে টুকরো তুলে রাখতে রাখতে বলল, শাহজাদা কোনটা পছন্দ করে, কতটুকু ঝাল খায়, কোন খাবারের আগে নেয়, এসব একমাত্র আমিই জানি। তুমি বসো, সে আমার হাতে খেতে অভ্যস্ত। তার গলায় এমন একটা ভঙ্গি ছিল যেন কথাগুলো ইচ্ছে করেই বলা। মেহেরুন্নেসার চোখের ভিতর হালকা ঝিলিক খেলে গেল। এতক্ষণ শান্ত ছিল সে, কিন্তু সিমরানের কথাগুলো তার বুকের ভিতর কেমন একটা জেদ জাগিয়ে তুলল। সে ধীরে ধীরে এগিয়ে এসে সিমরানের হাত থেকে থালাটা নিয়ে নিল। খুব শান্ত গলায় বলল, এতকাল আমি ছিলাম না, আমার স্বামীর খেয়াল রেখেছেন, তার জন্য আমি আপনার উপর কৃতজ্ঞ। এখন আমি এসে গেছি, আমার স্বামীকে আমি যেভাবে দিব সেভাবেই খাবে। কথাটা বলেই সে আবারও থালায় খাবার সাজাতে লাগলো। চারিপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। সিমরানের মুখের হাসিটা মিলিয়ে গেল। তার চোখে ক্ষণিকের জন্য তীব্র অপমান আর জ্বালা ফুটে উঠল। মারজান দূর থেকে সব দেখছিল। এখানে আমিনা না থাকলে নির্ঘাত কয়েক কথা শুনিয়ে দিত। আমিনা যে চুপচাপ বসেছিল। মেহেরুন্নেসার দিকে তাকিয়ে মৃদু হেসে ফেলল। ছোট্ট নরম মেয়েটার ভেতরেও যে এতখানি অধিকার লুকিয়ে আছে সেটা যেন বোঝায় যায় না। সিঁড়ির উপর ভারী পায়ের শব্দ হতেই সবাই একসাথে মাথা তুলে তাকালো। বায়েজিদ নিচে নামছে। সদ্য গোসলের পর এখন সে পুরোপুরি তৈরি। গাঢ় কালো রঙের যুদ্ধ বস্ত্রের মতো পোশাক, কোমরে চওড়া বেল্ট, কাঁধে রুপোলি কারুকাজ। হাতাকাটা পোশাকের কারণে তার বাহুর পেশিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। শক্ত দৃঢ়, যেন তালোয়ার ধরার জন্যই তৈরি। তার ভেজা চুলগুলো এখন পেছনে সরানো। সবুজ চোখ দুটো আজ আরও তীক্ষ্ণ লাগছে। সিঁড়ি দিয়ে নামার সময় তাকে এমন লাগছিল যেন কোনো যুদ্ধ জিতে ফেরা শাহজাদা। বৈঠকখানার বাতাস যেন কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। সিমরান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। তার চোখে কোনো লজ্জা নেই, কোনো আড়াল নেই। যেন চোখ দিয়ে সে বায়েজিদকে গিলে ফেলতে চাইছে। তার বুকের ভেতর আবারও হিংসার আকাঙ্ক্ষা একসাথে দাউ দাউ করে উঠল।
বাইজিদ নিচে নেমে সবার দিকে হালকা মাথা ঝুঁকালো, তারপর তার চোখ সরাসরি গিয়ে থামলো মেহেরুন্নেসার মুখে। মুহূর্তে তার মুখের কঠিন ভাবটা নরম হয়ে গেল। এসেছেন? মেহেরুন্নেসা আস্তে বলল। বাইজিদ কিছু বলতে যাবে এমন সময় এক দাস দ্রুত ভেতরে ঢুকলো। শাহজাদা, হাঁপাতে হাঁপাতে বলল সে। ইংরেজ বণিকরা এসে গিয়েছে। বাইজিদের মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। সে কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে রইল, তারপর বিরক্ত গলায় বলল, চলো, আমি প্রস্তুত আছি। জি শাহজাদা। মারজান বলল। আগে খেয়ে যাও, তারপর যেও। সময় নেই। বাইজিদ একবার দস্তরখানার দিকে তাকালো, তারপর মেহেরুন্নেসার কাছে এগিয়ে এলো। সবার সামনে মেহেরুন্নেসা কিছু বুঝে ওঠার আগে সে খুব স্বাভাবিক ভঙ্গিতে তার কপালের উপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। ফিরে এসে তোমার সাথে খাবো। নিচু গলায় বলল সে। মেহেরুন্নেসার গাল সঙ্গে সঙ্গে লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে ফেলল। সিমরান আঙ্গুলের ভিতর ধরা চামচটা এত জোরে চেপে ধরল যে আঙ্গুল সাদা হয়ে গেল। তার চোখের সামনে যেন আগুন জ্বলে উঠেছে। যে পুরুষটার দিকে সে এতক্ষণ তাকিয়েছিল সে একবারও তার দিকে ভালো করে তাকালো না। সে সবার সামনে মেহেরুন্নেসার কপালে চুমু খেয়ে চলে গেল। সিমরানের মনে হলো তার বুকের ভেতর কেউ ধীরে ধীরে আগুন ঢেলে দিচ্ছে। হিংসায় অপমানে জ্বালায় তার গলা শুকিয়ে গেল। আর মেহেরুন্নেসার গলায় ঝুলে থাকা আমিনার দেওয়া রত্নহারটার দিকে তাকিয়ে তার মনে হলো এই মেয়েটার সব কিছু যেন সে চিনিয়ে নিতে চায়। না খেয়ে ফট করে উঠে গেল টেবিল ছেড়ে। বিকেলের রোদ ধীরে ধীরে ফিকে হয়ে এলো। প্রাসাদে উঠোনের উপর লম্বা ছায়া পড়তে শুরু করলো। একসময় সেই আলো মিলিয়ে গেল। চারিপাশে নেমে এলো নরম সন্ধ্যা। মেহেরুন্নেসা তখনও হেসেলে। সকাল থেকে একটা না কাজ করছে সে। কখনো মশলা বাটা, কখনো দুধ জাল দেওয়া, কখনো আবার দাসীদের সাথে দাঁড়িয়ে রাতের খাবারের আয়োজন দেখা। মারজান যেন আজ ইচ্ছে করে তাকে একটুও বসতে দেয়নি। ওই হাঁড়িটা নামাও তো। এই মশলাটা আরেকবার বাটো। দুধে চোখ রাখো, উপচে পড়লে কিন্তু আমি শুনবো না। মেহেরুন্নেসা চুপচাপ সব করেছে, মুখে একটা কথাও বলেনি। তবে সন্ধ্যার দিকে এসে তার হাত দুটো ব্যথা করতে শুরু করলো। কাঁধে টান ধরেছে, মাথাটাও কেমন ভারী লাগছে। হেসেলের আগুনের তাপে তার কপাল ভিজে গেছে ঘামে, লাল হয়ে গেছে গাল। সারা গায়ে রান্নার গন্ধ, ধোয়ার গন্ধ লেগে আছে। শেষবারের মতো একটা হাঁড়ি ঢাকনা বসিয়ে সে যখন বাইরে বের হলো তখন আকাশে সন্ধ্যার শেষ আলোটুকুও নেই। দূরে দূরে প্রাসাদের বারান্দায় প্রদীপ জ্বলে উঠেছে, বাতাসে শিউলি আর রাতরানীর গন্ধ। মেহেরুন্নেসা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। পা দুটো যেন আর চলছে না। নিজের কক্ষের সামনে এসে সে স্বস্তির নিঃশ্বাস পেল। দরজা বন্ধ করে এক মুহূর্ত দাঁড়ালো না, সোজা চলে গেল স্নানঘরের দিকে। এই স্নানাগারটা এখনও তার কাছে অবিশ্বাস্য লাগে। এত বড়, এত পরিষ্কার, এত সুন্দর জায়গায় সে আগে কখনো গোসল করেনি। সাদা পাথরের মেঝে যেন আয়নার মতো চকচক করছে। চারিপাশে মসৃণ দেয়াল, দেয়ালে খোদাই করা ফুল আর লতার নকশা। কোনায় বড় পিতলের পাত্রে গোলাপ জল আর গরম পানি রাখা। বাতাসে হালকা চন্দনের গন্ধ। মেহেরুন্নেসা ধীরে ধীরে চুল খুলে দিল। সারাদিন শক্ত করে বাঁধা থাকার পর কোমর ছাপানো চুলগুলো এক ঝাঁক কালো মেঘের মতো পিঠ জুড়ে নেমে গেল। সে চোখ বন্ধ করে ঠান্ডা পানি গায়ে ঢাললো। মুহূর্তেই শরীরের সমস্ত ক্লান্তি যেন একটু একটু করে ধুয়ে যেতে লাগলো। অনেকক্ষণ ধরে এসে স্নান করলো, চুলে গোলাপ জল মাখলো, হাত ভর্তি ফেনা দিয়ে শরীর ধুয়ে নিল। ঠান্ডা পানিতে মুখ ভিজিয়ে আয়নার সামনে দাঁড়াতেই মনে হলো দিনের সব ক্লান্তি কোথায় যেন মিলিয়ে গেছে। স্নানাগারের পাশে রাখা কাপড়ের ভাঁজ থেকে এসে একটা শাড়ি বের করলো, টকটকে লাল, সিঁদুরের মতো উজ্জ্বল গাঢ় লাল সুতির শাড়ি। এমন শাড়ি সে আগে কখনো পরেনি। এখন পর্যন্ত সে শুধু সালোয়ার, ওড়না বা হালকা কাপড়ই পরেছে। শাড়ি পরা শেখার সুযোগও হয়নি কখনো, কিন্তু আজ হঠাৎ কেন জানি তার মনে হলো এই শাড়িটাই পরবে। অনেকটা সময় নিয়ে একটু এলোমেলোভাবে, একটু লজ্জা নিয়ে সে শাড়িটা পরতে শুরু করলো। কখনো আঁচল পড়ে যাচ্ছে, কখনো ভাঁজ ঠিক হচ্ছে না, তবুও ধীরে ধীরে শেষ পর্যন্ত পরে ফেললো। তারপর আয়নার সামনে এসে দাঁড়ালো আর নিজেই থমকে গেল। লাল শাড়িটা তার গায়ের রঙকে আরো উজ্জ্বল করে তুলেছে। ভেজা চুলগুলো একপাশে নেমে আছে, গলায় আমিনার দেওয়া রত্নহার। কোনো রকম সাজ ছাড়াই মেহেরুন্নেসা কেমন লাগছে, যেন কোনো পুরনো রাজকাহিনীর বধূ আয়নার ভেতর থেকে বেরিয়ে এসেছে। সে ধীরে ধীরে নিজের মুখে হাত ছুঁয়ে দিল। তার বুকের ভেতর কেমন অদ্ভুত একটা অনুভূতি হলো, লজ্জা, বিস্ময় আর একটুখানি সুখ। আজ যদি বাইজিৎ তাকে এভাবে দেখতো। ভাবনাটা মাথায় আসতেই তার গাল লাল হয়ে উঠল। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলল, কিন্তু আয়নার ভেতরে মেয়েটার ঠোঁটের কোণে তখনও লাজুক হাসি লেগে। তার ভাবনাটা অবিশ্বাস্যভাবে সত্যি করে দিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকলো বাইজিৎ। কিন্তু সামনে চোখ পড়তেই থমকে গেল, যেন তার পা মেঝেতে আটকে গেছে। মেহেরুন্নেসা আয়নার সামনে দাঁড়িয়ে। সদ্য গোসল শেষে তার লম্বা চুলগুলো ভেজা অবস্থায় কোমর পেরিয়ে আরো নিচে নেমে এসেছে। এত ঘন, এত কালো চুল দূর থেকে দেখলে মনে হয় কারো ছড়িয়ে দেওয়া রাত।
চুলের ডগা থেকে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে লাল শাড়ির আঁচলে পড়ছে। টকটকে সিঁদুর রঙা সুতির শাড়িটা তার গায়ে এমনভাবে জড়িয়ে আছে যেন তার জন্যই বানানো। শাড়ির ভাঁজে ভাঁজে ফুটে উঠেছে তার কোমল গড়ন। গলায় আমিনার দেওয়া রত্নহারটা চিকচিক করছে, আর তার মুখ লজ্জায় যেন সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। বায়েজিদ অনেক সুন্দরী দেখেছে এই মহলের, এই রাজ্যের, বাইরের দেশেরও, কিন্তু মেহেরুন্নেসাকে আজ দেখে তার মনে হলো সৌন্দর্য হয়তো এটাই। মুখটা যেন কারো নিখুঁত হাতে গড়া, ধবধবে কোমল তবক, লম্বা পাপড়ির নিচে গভীর চোখ, ভেজা ঠোঁটের কোণে হালকা লাজুকতা। তার কপাল ফাঁকা, কোনো টিপ নেই, তবুও কেমন অপূর্ব লাগছে। বরং টিপ থাকলে হয়তো এই মুখের স্বাভাবিক সৌন্দর্যটাই ম্লান হয়ে যেত। মেহেরুন্নেসা কেমন লাগছে যেন কোনো পুরনো রাজকাহিনীর রানী সন্ধ্যার আলোয় দাঁড়িয়ে আছে। বায়েজিদ তাকিয়ে রইল একদৃষ্টে। তার চোখ যেন আর সরছেই না। মেহেরুন্নেসা প্রথমে কিছু বুঝতে পারল না। তারপর যখন আয়নায় বায়েজিদের প্রতিচ্ছবি দেখলো, বুকের ভিতর ধক করে উঠল। সে ঘুরে তাকাতেই দেখলো বায়েজিদ দরজার পাশে দাঁড়িয়ে আছে, আর এমনভাবে তাকিয়ে আছে যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। কি হয়েছে? খুব আস্তে বলল মেহেরুন্নেসা। বায়েজিদ কোনো উত্তর দিল না। ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার সবুজ চোখ দুটো আজ অদ্ভুত গভীর। সেই চোখের ভেতরে মুগ্ধতা আছে, বিস্ময় আছে, আর এমন এক তীব্রতা আছে যে মেহেরুন্নেসার গাল মুহূর্তে লাল হয়ে গেল। বায়েজিদের গলা ভারী হয়ে এলো। আমায় হত্যার আয়োজন করে বসে আছো দেখছি, খুন হয়ে যাবো তো। মেহেরুন্নেসার সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেললো। বায়েজিদ একেবারে কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে তার নিঃশ্বাস গায়ে লাগছে। তার হাত ধীরে ধীরে মেহেরুন্নেসার ভেজা চুলের উপর দিয়ে নেমে এলো। এত লম্বা চুল মুঠোয় নিয়ে সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। গভীরভাবে শুকলো চুলের ঘ্রাণ। নিচু গলায় বলল, আমি যদি এতে নিজেকে বেঁধে ফেলি তাহলে হয়তো মুক্তি চাইব না। মেহেরুন্নেসা আর সহ্য করতে পারল না। তার মনে হচ্ছিল বায়েজিদের এই দৃষ্টিতে সে গলে যাবে। দ্রুত তাকে সরানোর ব্যবস্থা করলো। আপনি আগে গোসল করুন তো। বায়েজিদ ভ্রু তুলল। একটু থাকি না, তুমি আসো তো উষ্ণতা দিতল। সে দুই হাতে বায়েজিদকে একটু ঠেলে দিল। আপনি বাইরে থেকে এসেছেন, আগে গোসল। বায়েজিদ নড়ল না, শুধু ঠোঁটের কোণে ধীরে ধীরে এক রহস্যময় হাসি ফুটে উঠল। আজ তোমাকে দেখে আমার নিজের উপর ভরসা হচ্ছে না, কখন যে মরে টরে যাই। আচ্ছা, একবার শক্ত করে জড়িয়ে ধরো তো, দেখি মরি কিনা। মেহেরুন্নেসা তপ্ত শ্বাস ছেড়ে বলল, আপনি হলেন ভবিষ্যৎ জমিদার, আপনার এমন ছেলে মানুষে মানায় না শাহজাদা। বায়েজিদ আকুল চোখে তাকিয়ে বাচ্চাদের মতো করে বলল, বুকে নাও আগে। বাইরে তো খুব কড়া হয়ে চলেন, বীরের মতো চলাফেরা করেন, কক্ষে আসলে ব্যবহার পরিবর্তন আসে কেন? বায়েজিদ হ্যাচকা টানে মেহেরুন্নেসাকে নিজের কাছে নিয়ে আসলো। অতি ভালোবাসায় পুরুষ বাচ্চা হয়ে যায়, তারপর বাচ্চার জন্ম দেয়। মেহেরুন্নেসার নিঃশ্বাস আটকে গেল। সে আর কিছু না বলে বায়েজিদের হাত ধরে প্রায় ঠেলে স্নানাগারের দিকে নিয়ে গেল। খুব অসভ্য কথা বলছেন আজকাল। বায়েজিদ যাওয়ার আগে শেষবারের মতো ঘুরে তাকালো। একটা উড়ন্ত চুমু ছুড়ল মেহেরুন্নেসার দিকে। বায়েজিদ স্নানাগারে ঢুকে দরজা বন্ধ করতে মেহেরুন্নেসা একবার স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার বুকটা এখনো কেমন ধকধক করছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গাল ছুঁয়ে দেখলো, এখনো গরম। এই মানুষটা আমাকে একদিন মেরেই ফেলবে। খুব আস্তে নিজেকেই বলল সে। তারপর তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। নিচে হেসেল থেকে সে বায়েজিদের জন্য খাবার নিয়ে এলো। বড় থালায় গরম গরম রুটি, মাংস, কোরমা, সঙ্গে দুধ জাল দেওয়া নরম রুটি। একপাশে পানির পাত্র। খুব যত্ন করে সব সাজিয়ে রাখলো। তারপর কক্ষের মাঝখানে নিচু টেবিলটার উপর থালাটা রেখে দিল। পাশে একটা প্রদীপ জ্বালিয়ে দিল, যেন বায়েজিদ বের হয়েই খেতে পারে। সব প্রস্তুত করে দিয়ে সে বেরিয়ে গেল। মারজানের কক্ষের দিকে যেতে যেতে প্রাসাদের করিডোরে রাতের নরম বাতাস লাগলো তার গায়ে। চারিপাশে তখন নিস্তব্ধতা। দূরে কোথাও দাসীদের ক্ষীণ কথা আর উঠোনের গাছ থেকে ঝিঝি পোকার ডাক। মারজানের কক্ষে ঢুকতেই দেখলো সে বড় খাটের উপর আধা শোয়া হয়ে আছে। মেহেরুন্নেসাকে দেখেই বলল, এসেছো? মেহেরুন্নেসা চুপচাপ গিয়ে তার পায়ের কাছে বসলো। পাশে রাখা ছোট পিতলের বাটি থেকে তেল নিয়ে ধীরে ধীরে তার পায়ে মালিশ করতে লাগলো। মারজান চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললো। তোমার হাতের ছোঁয়াটা খুব ভালো, একদম ঠান্ডা ঠান্ডা। মেহেরুন্নেসা হালকা হেসে চুপ করে রইল। কিছুক্ষণ পর খুব আস্তে বলল, আম্মা, একটা কথা জিজ্ঞেস করব? করো। মেহেরুন্নেসা একটু ইতস্তত করলো। তারপর নিচু গলায় বলল, অর্ণের ব্যাপারে। মারজানের চোখ হঠাৎ করেই খুলে গেল। তার মুখের শান্ত ভাবটা মিলিয়ে গেল এক মুহূর্তে। চোখের ভেতরে কেমন একটা ছায়া নেমে এলো। মেহেরুন্নেসা থমকে গেল। রাতে বলবেন বলেছিলেন। মারজান চিলঞ্চিতে পানের পিক ফেলে বলল, অরণ্য আমগো সুডো পোলা, মানে জাবেরের পোলা। এতে পোলা ছিল ওর, বাইজিদের থেকে 4 বছরের ছোট।
ও এত সুন্দর আসছিল, ওর পাশে দাঁড়ালে বাইজিত্রেও ফিকে লাগতো, পাইনছা লাগতো। সুন্দর হইব না কেন? ওর মায়ে যেই সুন্দর, আরব দেশের মাইয়া, কিন্তু পোলাটা ভালো হইল না। নেশা পানি কইরা চেহারা সুরত শেষ কইরা ফালাইছিল। মদ আর মাইয়া দুনোটাই উড়াইছিল। মারজানের কথার মধ্যে মেহেরুন্নেসা বলল, উনি আর শাহজাদা কি একই রকম দেখতে ছিল? না মানে ছবিতে। আরে না, ছবিতে শিল্পীরা আগে যাইয়া ওগরে গরমিল কইরা হালাইছিল। সামনাসামনি চেহারা আলাদাই, তবে গা গতরের গড়নে বড় মিল ছিল। একাই বংশের বললা তো, সেইবার রাজ্যে উৎসব, তার মধ্যে অরণ্য। কথার মাঝেই কক্ষের বাইরে থেকে তাড়াহুড়ো পায়ের শব্দ এলো। এক দাসী দরজার সামনে এসে দাঁড়ালো। ছোট বেগম, শাহজাদা আপনাকে অবিলম্বে ডাকছে। মারজান সঙ্গে সঙ্গে বিরক্ত মুখে উঠে বসলো। আল্লাহ, এই ছেলে কি এক মুহূর্তেও বউকে ছাড়তে পারে না? এই যাও যাও, তোমার স্বামীরে সন্তুষ্ট করো আগে, পরে আবার পুরো মহল মাথায় তুলবো। মেহেরুন্নেসা দ্রুত পায়ে নিজের কক্ষের দিকে যাচ্ছিল। রাত অনেক হয়েছে। প্রাসাদের করিডোরগুলো প্রায় ফাঁকা। দেয়ালে টাঙানো প্রদীপের আলোয় লম্বা ছায়া পড়েছে। বাজিদ যদি শোনে যে মারজানের পায়ে তেল মালিশ করছিল, আজ বোধহয় আর রক্ষে নেই। শাড়ির দুই পাশ ধরে সামান্য উঁচু করে সিঁড়ি উঠছে মেহেরুন্নেসা। ঠিক তখনই সামনে রত্নপ্রভাকে দেখতে পেল সে। রত্নপ্রভা চারিদিকে একবার তাকালো, তারপর খুব অদ্ভুতভাবে আঁচলটা মাথার উপর আরো টেনে নিয়ে অন্দরের সামনে পথ ছেড়ে পিছনের সরু করিডোরের দিকে হাঁটতে শুরু করলো। মেহেরুন্নেসা থেমে গেল। এই সময় এদিকে পিছনের পথটা সাধারণত কেউ ব্যবহার করে না। ওদিকে পুরনো সিঁড়ি, ভাঙা বারান্দা আর মহলের সবচেয়ে উঁচু চূড়ার দিকে ওঠার সরু পথ। রত্নপ্রভার হাঁটার ভঙ্গিটাও স্বাভাবিক লাগলো না, যেন সে চুপি চুপি কোথাও যাচ্ছে। মেহেরুন্নেসার বুকের ভেতর কেমন কৌতূহল জেগে উঠল। আপা এত রাতে এভাবে কোথায় যাচ্ছে? সে আস্তে আস্তে রত্নপ্রভার পিছু নিল। পাথরের সরু সিঁড়ি বেয়ে রত্নপ্রভা উপরে উঠতে লাগলো। সিঁড়ির চারিপাশে অন্ধকার, শুধু দূরে এক দুটো প্রদীপের আলো। বাতাসে কেমন ঠান্ডা, স্যাঁতস্যাঁতে গন্ধ। মেহেরুন্নেসা খুব সাবধানে পা ফেলছে যেন কোনো শব্দ না হয়। অবশেষে রত্নপ্রভা মহলের একদম চূড়ার কাছে ছোট্ট একটা ঘরের সামনে এসে থামলো। এই ঘরটার কথা মেহেরুন্নেসা শুনেছে। কেউ বলে একসময় এখানে পুরনো জিনিসপত্র রাখা হতো, কেউ বলে বহু বছর ধরে দরজাই খোলা হয়নি। রত্নপ্রভা কোমরের কাছ থেকে ছোট্ট একটা চাবি বের করলো। দরজাটা কড়কড় শব্দ করে খুলে গেল। মেহেরুন্নেসা দ্রুত পাশের দেয়ালের আড়ালে লুকিয়ে রইল। ঘরের ভিতরে খুব মৃদু আলো জ্বলছে, হয়তো আগে থেকে একটা প্রদীপ রাখা ছিল। রত্নপ্রভা ভেতরে ঢুকে দরজা পুরোপুরি বন্ধ করলো না, সামান্য ফাঁক রয়ে গেল। মেহেরুন্নেসা নিঃশব্দে এগিয়ে গিয়ে সে ফাঁক দিয়ে ভেতরে তাকালো, আর তাকিয়ে তার নিঃশ্বাস আটকে গেল। ঘরটা ছোট, কিন্তু চারিপাশে সারি সারি বাক্স রাখা, কিছু বড় কিছু ছোট। পুরনো কাঠের বাক্স, পিতলের বাক্স, আবার কিছু কালো রঙের অদ্ভুত ধাতুর তৈরি। রত্নপ্রভা একটা ছোট কাঠের বক্স টেনে নিজের সামনে আনলো। ধীরে ধীরে খুললো। ভেতরে সারি করে রাখা আছে ছোট ছোট কাচের শিশি। মেহেরুন্নেসা এমন জিনিস আগে কখনো দেখেনি। শিশিগুলো খুব ছোট, আঙ্গুলের সমান, আর প্রতিটাতে ভরা আলাদা আলাদা রঙের তরল। একটাতে গাঢ় লাল, একটাতে সবুজ, আরেকটাতে নীলচে কালো, যেন রাতের আকাশ গলিয়ে ভরে রাখা হয়েছে। কোনোটা সোনালি, কোনোটা আবার ধূসর। প্রদীপের আলো পড়তে সেগুলো কেমন চকচক করে উঠছে, যেন কাচের ভেতরে শুধু রং নয়, অন্য কিছু আছে। রত্নপ্রভা খুব সাবধানে একটা শিশি তুলে আলোয় ধরলো, তারপর অন্য একটা বাক্স খুললো। সেখানেও একই জিনিস, আরও অনেক শিশি, আরও অনেক রং। নিজের আঁচলের তলা থেকে ছোট্ট একটা থলে বের করলো, তাতেও গোটা কয়েক শিশি। সেগুলো থেকে একটা বাক্সে সাবধানে সাজালো। ঘরের এক কোণায় বড় বড় বাক্স স্তূপ করে রাখা, কিছু খোলা কিছু বন্ধ। মেহেরুন্নেসা শুধু বুঝতে পারলো এই ঘরে এমন বহু কিছু আছে যা কেউ জানে না। তার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে গেল। এগুলো কি ওষুধ, বিষ, নাকি আরো ভয়ঙ্কর কিছু? রত্নপ্রভার মুখে তখন এক অদ্ভুত ছায়া। তার চোখ দুটো প্রদীপের আলোয় কেমন ঝিলমিল করছে, যেন সে বহুদিন ধরে লুকিয়ে রাখা কোনো মূল্যবান জিনিসের কাছে এসে দাঁড়িয়েছে। মেহেরুন্নেসা দেয়ালের আড়ালে নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার মনে হলো সে এমন কিছু দেখে ফেলেছে যা তার দেখার কথা ছিল না। রত্নপ্রভা কক্ষের ভেতর থেকে বেরোতে মেহেরুন্নেসা দম বন্ধ করে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে গেল। পুরনো চূড়ার সেই সরু করিডোরের আলো বলতে কেবল দুটো মশাল, তাও নিভু নিভু, যেন একটু পরে নিভে যাবে। মশালের কাপা আলোয় রত্নপ্রভার ছায়া লম্বা হয়ে মেঝের উপর পড়েছে। তার হাতে তখনও একটা ছোট পিতলের চাবি। মেহেরুন্নেসা দ্রুত একখানা মোটা স্তম্ভের আড়ালে সরে গেল।
রত্নপ্রভা দরজাটা ধীরে টেনে বন্ধ করলো, তারপর কোমরের আঁচলের ভাঁজ থেকে বের করলো অদ্ভুত এক তালা। তালাটা সাধারণ তালার মতো নয়, গাঢ় কালচে ধাতুর তৈরি, মাঝখানে গোলাকার অংশ, চারিদিকে ফুলের পাপড়ির মতো খোদাই। কিন্তু সবচেয়ে বড় অদ্ভুত, তার উপরে খচিত একটা চিহ্ন, দুই পাশে মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুটো সাপ, মাঝখানে অর্ধচন্দ্র। সাপ দুটো চোখের জায়গায় বসানো লালচে পাথর মশলের আলোয় চকচক করে উঠছে। তালার নিচে আবার ক্ষুদ্র ক্ষুদ্র নকশা, যেন কোনো অজানা ভাষার অক্ষর। রত্নপ্রভা চারিদিকে একবার তাকালো, তার চোখে অস্থিরতা, ভয়, আবার কেমন এক গোপন তাড়াহুড়ো। কাউকে না দেখে সে তাড়াতাড়ি তালাটা লাগিয়ে দিল দরজায়। টক করে শব্দ হলো, শব্দটা শুনে মেহেরুন্নেসার বুকের ভেতরটা কেঁপে উঠল। রত্নপ্রভা এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর আঁচলটা ভালো করে মাথায় টেনে নিয়ে দ্রুত সিঁড়ির দিকে নেমে গেল। সে চলে যেতে চারদিক আবার নিস্তব্ধ। দূরে কোথাও রাতের পাখি ডাকছে, জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়া হাওয়ায় মশালের আগুন দপদপ করে উঠছে। মেহেরুন্নেসা ধীরে ধীরে আড়াল থেকে বেরিয়ে এলো, তার চোখ স্থির হয়ে আছে দরজা তালাটার দিকে। কোথায় যেন দেখেছে এই নকশা, এই দুই সাপ আর অর্ধচন্দ্র। মেহেরুন্নেসা ভ্রু কুচকে তাকিয়ে রইল, কিছুতেই মনে করতে পারছে না, অথচ খুব চেনা, খুব। সে একটু এগিয়ে গেল, হাত বাড়িয়ে তালাটার গায়ে আঙ্গুল ছোঁয়াতেই ঠান্ডা ধাতুতে শরীর শিউরে উঠল। আঙ্গুল বুলিয়ে নকশাগুলো ছুতে ছুতে হঠাৎ যেন মাথার ভেতর বিদ্যুতের মতো কিছু ঝলসে উঠল। বায়েজিদের কক্ষের ভেতরে ছোট্ট যে আলাদা একটা ঘর আছে, যেখানে শুধু কাগজপত্র নিয়ে কাজ করতেই সে যায়। সেখানে দেয়ালের পাশে একটা ভারী কাঠের বক্স রাখা। বিয়ের রাতে দরজাটা আধা খোলা ছিল, তখন দূর থেকে বাক্সটার গায়ে ঠিক একই চিহ্ন দেখেছিল মেহেরুন্নেসা, দুই সাপ, মাঝখানে অর্ধচন্দ্র, একই নকশা। মুহূর্তেই তার বুক ধরফর করে উঠল। তবে কি এই ঘর আর বায়েজিদের সেই বক্সের মধ্যে কোনো সম্পর্ক আছে? রত্নপ্রভা কেন লুকিয়ে এলো এখানে? আর ওইসব কাচে শিশিতে কী ছিল? এত রঙের তরল আর এতগুলো বাক্স। মেহেরুন্নেসার মনে হলো সে যেন মহলের ভেতরে লুকিয়ে থাকা এমন একটা রহস্যের সামনে এসে দাঁড়িয়েছে যার গভীরতা সে কখনো কল্পনাও করতে পারেনি। এই মহলের প্রতিটা মানুষ মুখোশ পড়ে আছে, তাদের প্রত্যেকের আসল রূপ ভয়ঙ্কর। আনমনে হয়ে তালাটায় চাপ দিতে কেমন কাটা ফুটার মতো ফুটলো। মেহেরুন্নেসা চমকে উঠল, দ্রুত হাত সরিয়ে নিল তালা থেকে, তারপর শেষবারের মতো দরজার দিকে তাকালো। অদ্ভুত কক্ষটা নিঃশব্দে দাঁড়িয়ে আছে, যেন তার ভেতরে শত শত গোপন কথা বন্দি। এখানে থাকাটা নিরাপদ নয়, এও দেখতে হবে রত্নপ্রভা কোথায় গেল। চূড়ার সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে মেহেরুন্নেসার বুকের ভিতরটা কেমন অদ্ভুত হয়ে উঠছিল। এতদিন ধরে রত্নপ্রভাকে সে কেমন ভেবেছে, সাহসী, শান্ত, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক নারী। এই মহলে যখন সবাই তাকে ভয় দেখিয়েছে, অবহেলা করেছে, তখন রত্নপ্রভাই তো তার পাশে দাঁড়িয়েছিল। তবু আজ নিজের চোখে যা দেখলো, তারপর যেন কিছুই আর আগের মতো মনে হচ্ছে না। মেহেরুন্নেসার মাথার ভেতর বারবার একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, রত্নপ্রভা সেখানে কি করছিল? করিডোর পেরিয়ে নিচে নামতে দূরে রত্নপ্রভার সাদা শাড়ির আঁচলটুকু এক ঝলক দেখা গেল। সে দ্রুত নিজের কক্ষের দিকে চলে যাচ্ছে, মাথা নিচু, হাঁটায় কেমন এক অস্থিরতা। মেহেরুন্নেসাও ধীরে ধীরে নিজের কক্ষের দিকে ফিরতে লাগলো, কিন্তু দুপা যেতেই হঠাৎ তার চোখ আটকে গেল মেঝের দিকে। পাথরের সাদা মেঝেতে ছোট ছোট লালচে দাগ। সে থেমে গেল। প্রথমে মনে হলো হয়তো আলো ছায়ার ভুল, কিন্তু না, একটা, দুটো, তারপর আরও কয়েকটা পায়ের ছাপ। রত্নপ্রভা যেদিক দিয়ে হেঁটে গেছে ঠিক সেদিকেই মেঝেতে ভেসে আছে ক্ষীণ লালচে পায়ের ছাপ, যেন ওর রক্ত ভেজা পা নিয়ে কেউ হাঁটছিল। মেহেরুন্নেসার গলা শুকিয়ে এলো, সে ধীরে ধীরে এগিয়ে গেল। মশালের হলুদ আলোয় নিচু হয়ে তাকাতে বুকের ভেতরটা ধক করে উঠল। ওগুলো রক্ত, গাঢ় লাল, কোথাও শুকিয়ে বাদামি হয়ে গেছে, কোথাও এখনও টাটকা। পায়ের পাতার অস্পষ্ট রেখাও বোঝা যাচ্ছে। ছোট ছোট দাগগুলো করিডোর জুড়ে জড়িয়ে আছে, ছোট ছোট দাগগুলো করিডোর জুড়ে ছড়িয়ে আছে, যেন রত্নপ্রভা বুঝতেই পারেনি তার পায়ের সঙ্গে লেগে আছে রক্ত। মেহেরুন্নেসার শরীর ঠান্ডা হয়ে গেল। তবে কি রত্নপ্রভার পা কেটেছে, নাকি নাকি সেই ঘরের ভেতর এমন কিছু আছে যেখান থেকে এই রক্ত লেগে এসেছে? শেষ পায়ের ছাপটা থেমে গিয়েছে রত্নপ্রভার কক্ষের দরজার সামনে। দরজা ভেতর থেকে বন্ধ, করিডোর নিস্তব্ধ, দূরে বাতাসে জানালার কপাট কেঁপে উঠছে। অথচ মেহেরুন্নেসার মনে হচ্ছিল পুরো মহলটা যেন নিঃশব্দে তার দিকে তাকিয়ে আছে। তার হাত পা কাঁপছিল। তবু সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে রত্নপ্রভার দরজার সামনে দাঁড়ালো। দরজার নিচে ফাঁক দিয়ে এক ফোঁটা লাল রং বেরিয়ে এসে পাথরের উপর ছড়িয়ে আছে। মেহেরুন্নেসার নিঃশ্বাস আটকে গেল। সে কাপা হাতে দরজার দিকে হাত তুলল, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে চাপা খুব ক্ষীণ একটা শব্দ ভেসে এলো। মনে হলো কেউ কাঁদছে। কান্নার শব্দটা ধীরে ধীরে আরো স্পষ্ট হতে লাগলো। প্রথমে খুব ক্ষীণ ছিল, যেন দূরে কোথাও কেউ নিঃশব্দে কাঁদছে, কিন্তু মুহূর্ত গড়াতেই সেটা যেন চারিদিক থেকে ভেসে আসতে লাগলো। কখনো ডান দিকের অন্ধকার করিডোর থেকে, কখনো বাঁ দিকের ফাঁকা বারান্দা থেকে। মেহেরুন্নেসা দিশেহারা হয়ে চারিদিকে তাকালো। মহলের এদিকটায় সন্ধ্যার পর খুব কম লোকই আসে। বৈঠকখানার পাশের লম্বা করিডোরে একটা মশালও জ্বলছে না। দূরের জানালা দিয়ে ঢুকে পড়া ফিকে চাঁদের আলো পাথরের মেঝেতে পড়ে আছে, তাতেও অন্ধকার যেন আরো গভীর, আরো রহস্যময় লাগছে। আবারও সে কান্না, এবার মনে হলো একেবারে সামনের দিক থেকে। মেহেরুন্নেসার নিঃশ্বাস আটকে ধীরে ধীরে এগিয়ে গেল।
বুকের ভিতর ধুকপুক শব্দ যেন নিজেই শুনতে পাচ্ছে। তার লাল শাড়ির আঁচল মেঝের সঙ্গে ঘষা খেয়ে সরসর শব্দ তুলছে। সে একটু এগোতে কান্না থেমে গেল। পুরো মহল আবারও নিস্তব্ধ। মেহরুন্নেসা থমকে দাঁড়ালো, কাপা গলায় ডাকলো, কে কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ আবারও সেই কান্না, এবার যেন তার একেবারে পেছন থেকে। মেহরুন্নেসা চমকে উঠে দ্রুত ঘুরে দাঁড়ালো, কিন্তু সেখানে কেউ নেই। শুধু লম্বা করিডোর, কালো ছায়ার দপদপ করতে থাকা দূরের একটুখানি আলো। তার গলা শুকিয়ে এলো, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মনে হচ্ছিল মহলের দেয়ালগুলো যেন তাকে ঘিরে আসছে। সে ধীরে ধীরে পেছাতে লাগলো, 1 পা 2 পা, আর একটু পেছাতে আচমকা তার পিঠ গিয়ে ধাক্কা খেলো কারো শক্ত উষ্ণ বুকে। মেহরুন্নেসা আতঙ্কে চিৎকার করতে যাচ্ছিল, ঠিক তখনই নাকে ভেসে এলো সেই চেনা মন মাতানো আতরের গন্ধ। কস্তুরী আর হালকা গোলাপের মিশ্রণে এক অদ্ভুত গভীর সুবাস। এই গন্ধ সে চিনে, খুব ভালো করে চিনে। মুহূর্তে মেহরুন্নেসা নিজেকে সামলাতে পারল না। ভয়ে কাঁপতে কাঁপতে সে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল বায়েজিদকে। আপনি? তার কণ্ঠ কেঁপে উঠল। বায়েজিদ এক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তারপর নিচু হয়ে তার দিকে তাকালো। চাঁদের ম্লান আলোয় মেহরুন্নেসার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ভয়ে বড় বড় হয়ে গেছে। কাঁপতে থাকা আঙ্গুলগুলো তার পোশাক আঁকড়ে ধরে আছে। বায়েজিদের কপাল কুঁচকে গেল। সে ধীরে ধীরে মেহরুন্নেসার পিঠে হাত রাখলো। তার শক্ত বাহুর ভেতরে মেহরুন্নেসাকে টেনে নিয়ে গম্ভীর গলায় বলল, কি হয়েছে মেহের? মেহরুন্নেসা মাথা তুলল না। তার কপাল তখনও বাজিদের বুকের সঙ্গে ঠেসে আছে। বুকের নিচে স্পষ্ট শুনতে পাচ্ছে তার স্বামীর হৃদস্পন্দন। আশ্চর্য, এই শব্দটা শুনলেই কেন যেন পৃথিবীর সব ভয় একটু একটু করে কমে যায়। তবু কাঁপা কাঁপা কণ্ঠে সে ফিসফিস করে বলল, কেউ কাঁদছিল, আমি শুনেছি। এদিকে, খুব কাছে। বায়েজিদ চারিদিকে তাকালো। অন্ধকার করিডোর, নিঃশব্দ, বাতাসও যেন থেমে গেছে। তারপর আবারও নিচে তাকিয়ে মেহরুন্নেসার মুখ দেখলো। ভয় পেয়ে লাল হয়ে যাওয়া নরম মুখটা এলোমেলো, ভেজা চুল আর আঁকড়ে ধরা কাপা হাত দেখে তার চোখ হঠাৎ অদ্ভুত নরম হয়ে এলো। সে মৃদুস্বরে বলল, আমি আছি, ভয় কিসের? আর তুমি কক্ষে না গিয়ে মহলের খবরদারি করছো? আমি সেই কখন থেকে তোমার অপেক্ষায়, জানো? মেহরুন্নেসা আরও শক্ত করে জড়িয়ে ধরল তাকে, যেন এক মুহূর্তের জন্য ছেড়ে দিলে আবারও সেই অন্ধকার, সেই কান্না তাকে ঘিরে ধরবে। বায়েজিদের বুকের সঙ্গে লেগে দাঁড়িয়ে থাকা অবস্থাতে হঠাৎ এক অদ্ভুত ঝাঁঝালো গন্ধ নাকে এলো, মিশ্রিত আতরের সঙ্গে হালকা ধুলো সুগন্ধ, যা এক মুহূর্তে মনে সব সতর্কতা ঝেড়ে দিল। কেমন নাকের তালুতে গিয়ে ঠেকলো গন্ধটা। মাথাটা ঘুরিয়ে এলো, বুকের উপর ঢলে পড়তে চাইলো, নিজেকে সামলাতে পারল না। বায়েজিদের বুকে ঢলে পড়ল। বায়েজিদ হালকা বাঁকা হাসি দিল, চোখের কোণে কেবল অল্প একটা ঠোঁটের বাঁক। সেই হাসি যেন তার ভেতরে সমস্ত উত্তেজনা আরও বাড়িয়ে দিল। তারপর বায়েজিদ ধীরে ধীরে মেহরুন্নেসাকে কোলে তুলে নিল। মেহরুন্নেসা প্রথমে কিছুটা ছলছল চোখে তাকালো, কিন্তু তারপর আর লড়াই করার শক্তি রাখলো না। তার শরীরকে যেন এক অদ্ভুত শান্তি আচ্ছন্ন করেছে। চোখ জোড়া বুজে এলো। রাজকীয় কক্ষের পালঙ্কের দিকে এগোলো বায়েজিদ। পালঙ্কটা এত নিখুঁতভাবে সাজানো, যেন এক রাজকন্যার স্বপ্নের সমাধান। লাল, সাদা, হালকা গোলাপি ফুলের পাপড়ি ছড়িয়ে রাখা। মোমবাতির হালকা আলোয় পালঙ্কের চারিপাশে ঝিলিক ফোটে। বায়েজিদ ধীরে ধীরে মেহরুন্নেসাকে পালঙ্কে শুইয়ে দিল। সে নিজের দৃষ্টি সরাতে পারছে না। মেহরুন্নেসার শরীরের প্রতিটি ভাঁজ, প্রতিটি নরম রেখা, প্রতিটা অদ্ভুত সৌন্দর্য তার চোখে রঙিন হয়ে ফুটে উঠেছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন সমগ্র পৃথিবী থেমে গেছে। মেহরুন্নেসার কম্পমান, কাপাশ্বাস, রক্তিম লালিমা তার কোমল হাতে কেবল এইটুকুই দেখতে পাচ্ছে, কতটা নিখুঁত, কতটা অনন্য। মেহরুন্নেসা যেন নেশা হয়ে গেছে, মাদকতার মতো কোনো নেশা। নিজের উন্মুক্ত কোমর থেকে বায়েজিদের হাত সরিয়ে দিয়ে ঠেলে দিল বায়েজিদকে। জড়ানো গলায় বলল, ছুবেন না আমায়, খবরদার ছুবেন না। বায়েজিদের ঠোঁটে ফিচেল হাসি। তোমাকে ছোঁয়া লাগে না? দেখলেই বুক ভরে যায়। মেহরুন্নেসার কাপড়ের আঁচল পুনরায় ঠিক করে দিয়ে বায়েজিদ বলল, মহোদয়, একটিবার ছোঁয়ার অনুমতি দিলে ধন্য হতাম। আপনাকে শুতে না পারলে বোধহয় আজ মরেই যাব আমি। মেহরুন্নেসা তখন নিস্তেজ হয়ে পড়েছে। বায়েজিদ ঝুঁকে মেহরুন্নেসার থুতনি ধরে রক্তিম ঠোঁট জোড়ায় গাঢ় করে চুমু খেলো। আর একবার, হ্যাঁ, এইবারই শেষ আজকের মতো। ফের ঠোঁট ছুঁয়ে দিল স্ত্রীর ঠোঁটে। কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে পড়ল, চাইলেই আজ তোমায় গভীরভাবে ছুঁয়ে দিতে পারতাম, কিন্তু জীবনের প্রথম স্পর্শ তোমার মনে থাকবে না। তা কি করে হতে দিই বলো? আমি যেদিন প্রথম তোমায় আপন করে নেব, সেই স্মৃতি আজীবন তোমার মস্তিষ্কে থেকে যাবে। কিছুটা সময় নিয়ে দেখলো মেহেরকে, তারপর বালিশে হেলান দিয়ে আধা শোয়া হয়ে বলল, ইউ আর ভেরি বিউটিফুল হানি। সকালবেলার প্রথম রোদ্দুর ঠিক যেন ঘুম ভাঙার আগে মৃদু জ্বালা পোড়া দেবে, ঠিক সেই রোদ্দুর মেহরুন্নেসার চোখে পড়তেই ঘুমের জড়তা ছিঁড়ে গেল। কিন্তু সঙ্গে সঙ্গে তার চোখ বড় হয়ে উঠল, হৃদয় কেমন অদ্ভুত করে উঠল। বায়েজিদের নগ্ন বুকে সে শুয়ে আছে, নিজেরও পোশাক এলোমেলো, শরীরের কিছু অংশ ঢেকে, কিছু উন্মুক্ত। মুহূর্তের জন্য সে স্থির হয়ে গেল। মনে হচ্ছিল যেন চোখ নিজেরই বিশ্বাস করতে পারছে না। রাতে যে
স্মৃতিগুলো ম্লান মনে হচ্ছিল, সেগুলোই আবার স্মৃতির ভেতর ঘুরপাক খাচ্ছে। কি হয়েছিল? রাতের কোনো ঘটনা কি সত্যিই ঘটেছে? কিন্তু শাহজাদা কি আদৌ তার অচেতনতার সুযোগ নিবে? হঠাৎ নিজেকে স্বামীর শক্ত বন্ধন থেকে কাপা হাতে সরিয়ে নিয়ে মেহেরুন্নেসা দাঁড়িয়ে পড়ল, দ্রুত পোশাক ঠিক করে নিল, তারপর ধীরে ধীরে নিচের দিকে নামলো। করিডোরের শেষ প্রান্ত থেকে অচেনা কান্নার শব্দ আসছিল। নিচে নামতেই সে চোখে পড়ল মহল যেন কান্নায় ভেঙে পড়েছে। মারজান হামাগুড়ি দিয়ে কাঁদছে, গা ভিজানো হাহাকার নিঃশ্বাসের সঙ্গে মিশে মহল জুড়ে ছড়িয়ে আছে। মেহেরুন্নেসা আতঙ্কিত হলেও দ্রুত এগিয়ে এলো। আমিনা কাছে মেঝেতে বসে, প্রভা থমথমে মুখে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। মেহেরুন্নেসা কিছু বুঝলো না প্রথমে। কাছে গিয়ে দাসী দলের একজনকে জিজ্ঞাসা করলো ভেঙে ভেঙে কণ্ঠে। কি হয়েছে, সবাই কাঁদছে কেন? কাঁপতে কাঁপতে সামনের দিকে দেখালো। তার ইশারা অনুসরণ করে তাকাতে মেহেরুন্নেসা দেখলো অন্দরের ফটকের সামনে সাদা কাপড়ে ঢাকা লাশ, পাশে আগরবাতি জ্বালানো, তার ঘ্রাণ অন্দর জুড়ে এক শোকের ছায়া বিছিয়েছে। নিকাবের আড়ালে থাকা মেহেরুন্নেসার চোখ কেমন বড় হয়ে গেল, বুকের ভিতর ধক করে উঠল, ঠান্ডা ঘাম ঘরে ভিজিয়ে দিল। রক্তিম আলোয় যেন ধীরে ধীরে সব ভয়, সব অজানা সত্য সামনে এসে দাঁড়ালো। মুহূর্তের জন্য দুনিয়ার সমস্ত শব্দ থেমে গেছে মনে হলো। চারিদিকে কান্নার রোল পড়ে গেছে। বাকেশা নিশ্চুপ হয়ে বসে আছে। দাসীদের ভিড় ঠেলে এগিয়ে গেল সামনে। মেহেরুন্নেসাকে দেখে এক দাসী মুখের কাপড় সরালো লাশের। দেখা মাত্রই মেহেরুন্নেসা চিৎকার দিয়ে নিজের মুখ নিজেই দু হাতে চেপে ধরল। মেহেরুন্নেসা কাঁপতে কাঁপতে ভিড়ের ভেতর দিয়ে সামনে এগিয়ে গেল। প্রাসাদের উঠোনের মাঝখানে এর লোকজন গোল হয়ে দাঁড়িয়ে আছে, কেউ কাঁদছে, কেউ মুখে আঁচল চেপে ফিসফিস করছে। সকালের রোদ উঠেছে, কিন্তু আজ সেই আলো যেন মলিন। চারিপাশে কেবল এক অদ্ভুত ভারী নিস্তব্ধতা। ভিড় সরতেই মেহেরুন্নেসার চোখ গিয়ে পড়ল মাটির উপর, আর সঙ্গে সঙ্গে তার বুকের ভেতরে থেকে একটা চাপা চিৎকার বেরিয়ে এলো। সাদা কাপড়ে ঢাকা মুখটা খুলতেই চোখের সামনে ভেসে উঠল তিলোত্তমার ফ্যাকাশে মুখটা। তার চুলগুলো এলোমেলো হয়ে মাটিতে ছড়িয়ে আছে, ঠোঁট ফ্যাকাশে, চোখ দুটো আধা খোলা, যেন শেষ মুহূর্তেও সে ভয়ে কিছু একটা দেখেছিল। কপালের একপাশে কালচে দাগ, গলার কাছে গভীর লালচে চিহ্ন। মেহেরুন্নেসা দুপা পিছিয়ে গেল। না। তার ঠোঁট কাঁপছে। তিলোত্তমা তার ভাই মাহবুবের দ্বিতীয় স্ত্রী। রত্নার সংসার ভেঙে উঠেছিল তাদের বাড়ি। মেহের আগেই ভেবেছিল যেখানে রত্নপ্রভার সাথে 2 বছরের সংসার ভেঙে মাহবুব তিলোত্তমাকে বিয়ে করতে পেরেছে, সেখানে তিলোত্তমাকে ছুঁড়ে ফেলতে 1 মিনিটও লাগবে না। কিন্তু তাই বলে খুন? আবার ভাবে অবিশ্বাসেরই বা কি আছে? রত্নাকে না বাঁচালে রত্নাকেও মেরে ফেলা হতো। মেহেরুন্নেসার মনে পড়ে গেল রাতে সেই কান্না, অন্ধকার করিডোর, রক্তমাখা পায়ের ছাপ। হঠাৎই এর পেছন থেকে একটা কর্কশ চিৎকার ভেসে এলো। তুই? মেহেরুন্নেসা ঘুরে দাঁড়াতেই দেখলো মারজান প্রায় হামাগুড়ি দিয়ে তার দিকে আসছে। তার চুল এলোমেলো, চোখ দুটো রক্তলাল, মুখে কান্নার ক্রোধ মিশে গেছে। দুজন দাসী তাকে ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু মারজান যেন আজ উন্মাদ। সে ছুটে এসে মেহেরুন্নেসার হাত চেপে ধরল। আমার মেয়েকে তোদের পরিবারে মেরেছে? মেহেরুন্নেসা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। আম্মা, আপনি কি বলছেন? আমি চুপ, একদম চুপ। মারজান ঝাঁকিয়ে উঠল তাকে। প্রথমে আমার বড় মেয়ের সর্বনাশ করলি তোরা, তারপর তোর ভাই আর তোদের লোকজন মিলে আমার তিলোত্তমাকেও শেষ করে দিলি। আমি জানি, আমি সব জানি, আমি ছাড়বো না তোকে। তার গলা কাঁপছে, কান্নায় কথা ভেঙে যাচ্ছে। আমার তিলোত্তমা রাতে স্বপ্নে কাঁদতে কাঁদতে আমার কাছে এসেছিল, বলেছিল ওকে মেরে ফেলবে, কেউ ওকে বাঁচাতে পারবে না। মেহেরুন্নেসার শরীর ঠান্ডা হয়ে গেল, কি বলছেন? কিন্তু মারজান যেন শুনতেই পেল না। সে হঠাৎ মেহেরুন্নেসার গায়ের উপর ঝাঁপিয়ে পড়তে গেল। তুই অশুভ, তুই এই মহলে আসার পর থেকেই একের পর এক সর্বনাশ হচ্ছে। চারিদিক থেকে সবাই ছুটে এলো। দাসীরা, প্রহরীরা মিলে মারজানকে ধরে সরিয়ে নিল। মারজান এখনো চিৎকার করছে। আমি তোকে ছাড়বো না, আমার মেয়ের রক্তের হিসাব আমি নেব। মেহেরুন্নেসা স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার কানে সব শব্দ ঝাপসা লাগছে। ঠিক তখনই তার চোখ আবারও গিয়ে পড়ল তিলোত্তমার নিথর হাতের দিকে। আঙ্গুলগুলো শক্ত হয়ে মুঠ পাকানো, আর সেই মুঠের ভেতর খুব ছোট্ট করে আটকে আছে একটা ছেঁড়া কাপড়ের টুকরো, গাঢ় লাল রঙের, ঠিক রত্নপ্রভা শাড়ির পাড়ের মতো। এরই মধ্যে মারজান দাসীদের ফেলে এসে চেপে ধরল মেহেরুন্নেসার গলা। গলায় চাপ প্রয়োগে মেহেরুন্নেসার চোখ বুজে আসে, দম বন্ধ হয়ে। হঠাৎই এমন এক গর্জন উঠল যে পুরো অন্দরমহলে দেয়াল পর্যন্ত কেঁপে উঠল। সারণ বলছে ওকে। কণ্ঠটা এত প্রবল, এত কঠিন যে চারিপাশের সব কান্না চিৎকার এক মুহূর্তে থেমে গেল। মারজানও থমকে গেল। তার আঙ্গুল তখনও মেহেরুন্নেসার বাহুতে শক্ত করে চেপেছিল, কিন্তু সেই গর্জন শুনে সে যেন ভয় পেয়ে হাত ছেড়ে ছিটকে সরে এলো।
মেহেরুন্নেসা নিজেকে সামলাতে পারল না। মাথা তখনও ঘুরছে, বুক ধরফর করছে। সে লুটিয়ে পড়ল মাটিতে। পাথরের ঠান্ডা মেঝে গায়ে লাগতে চোখের সামনে সব ঝাপসা হয়ে এলো। আধো আধো বন্ধ চোখে সে শুধু দেখল চারিপাশের লোকজন হঠাৎ দুদিকে সরে যাচ্ছে, যেন কেউ এসেছে যার সামনে সবাই পথ ছেড়ে দেয়। আর সে ফাঁক দিয়ে দেখা গেল সুনেহরাকে। সে একটু দূরের মোটা কাঠের আরামকে দাঁড়ায় বসে আছে। কি আশ্চর্য, চারিপাশে এত হাহাকার, এত কান্না, অথচ তার মুখে বিন্দুমাত্র পরিবর্তন নেই। এক পায়ের উপর আরেক পা তুলে আয়েশি ভঙ্গিতে বসে আছে। হাতে একটা পেয়ারা ধীরে ধীরে ছুরি দিয়ে টুকরো করে কেটে খাচ্ছে। তার গাঢ় সবুজ ঘাগরার পার মেঝে ছুঁয়ে আছে। ঠোঁটের কোণে হালকা অদ্ভুত এক হাসি। মেহেরুন্নেসার বুক কেঁপে উঠল। এই মহলে অনেকেই ভয় লাগে তার, কিন্তু সুনেহরাকে দেখলে তার মনে হয় মানুষটা যেন হাসতে হাসতেও কাউকে শেষ করে দিতে পারে। সুনেহরা পেয়ারা থেকে আরেক কামড় নিয়ে ধীরে বলল, মরা মানুষ ফিরে আসে না আম্মা, কিন্তু যদি আরেকজনকে মারতে চাও তাহলে এই নাটকটা চালিয়ে যাও। তার গলায় রাগ নেই, চিৎকার নেই। তার কথাগুলো শুনে মারজানের মুখ সাদা হয়ে গেল। সে তাড়াতাড়ি মাথা নিচু করে সরে দাঁড়ালো। ঠিক তখনই মেহেরুন্নেসা অনুভব করলো কেউ তাকে খুব সাবধানে তুলে নিচ্ছে, চেনা সেই আতরের গন্ধ। সে এক ঝটকায় মেহেরুন্নেসাকে নিজের দিকে টেনে নিল, এক হাত তার কাঁধের পেছনে, আরেক হাত কোমরে, যেন ও কাউকে আর এক মুহূর্তের জন্য তার কাছে আসতে দেবে না। মেহেরুন্নেসা আধা খোলা চোখে তাকালো। বাইজিদের মুখটা খুব কাছে, জোয়াল শক্ত, চোখ দুটো ভয়ানক রকম ঠান্ডা। সে চারিপাশে তাকে নিচু কিন্তু ধারালো গলায় বলল, আমার স্ত্রীর গায়ে আর একবার কেউ হাত দিবে, তার হাত আমি নিজ হাতে কেটে ফেলবো। চারিপাশে নিস্তব্ধতা নেমে এলো। কেউ একটা শব্দ করলো না। তারপর বাইজিদ নিচে তাকালো মেহেরুন্নেসার দিকে। মুহূর্তের জন্য তার চোখের কঠিন ভাবটা নরম হয়ে গেল। সে খুব আস্তে মেহেরুন্নেসার কপালের পাশে হাত রাখলো। মেহের, চোখ খোলো। মেহেরুন্নেসা কাপা কাপা হাতে তার পোশাক আঁকড়ে ধরলো। এখনো দূরে বসে থাকা সুনেহরার দিকে তাকাতে ভয় করছে তার, অথচ সুনেহরা তখনও আগের মতোই নিশ্চিন্ত ভঙ্গিতে পেয়ারা খাচ্ছে। যেন এই মৃত্যু, এই কান্না, এই ভয় সবই তার কাছে বহুবার দেখা পুরনো কোনো দৃশ্য। বায়েজিদের বাহুর ভেতরে আধাশোয়া অবস্থায় বসেছিল মেহেরুন্নেসা। তার মাথাটা এখনো ঝিমঝিম করছে, চারিপাশের শব্দ যেন দূর থেকে ভেসে আসছে। ঠিক তখনই বায়েজিদ হঠাৎ মাথা তুলে উঠানের মাঝখানে পড়ে থাকা তিলোত্তমা নিথর দেহটার দিকে তাকালো। তার চোখে কোনো দুঃখ নেই, কেবল তীব্র বরফের মতো কঠিন রাগ। এই লাশটা এখান থেকে সরাও। তার কণ্ঠে এমন হুঙ্কার ছিল যে উঠোনে দাঁড়িয়ে থাকা সবাই কেঁপে উঠল। এখনই বাইরে নিয়ে যাও। কোনো দুশ্চরিত্রা মেয়ে জায়গায় এই মহলে নেই। তার মা আমার বাবার স্ত্রী। এতটুকু পরিচয়ের জোরে তার ঠাঁই জমিদারদের কবরস্থানে হচ্ছে। কথাটা শুনে চারিদিকে চাপা ফিসফাস শুরু হয়ে গেল। মারজান বুক চাপড়ে কেঁদে উঠল। না, আমার মেয়েকে এভাবে অপমান করো না। কয়েকজন প্রহরী ইতস্তত করে সামনে এগিয়ে গেল, কিন্তু ঠিক তখনই আরেকটা গম্ভীর কণ্ঠ উঠল। থামো বাইজিদ। সবাই একসঙ্গে তাকালো। সিঁড়ির মাথার দাঁড়িয়ে আছেন বাকের শাহ। বয়সের ভারে চুলে পাক ধরেছে, কিন্তু তার কণ্ঠ এখনো দৃঢ়। রাজকীয় পোশাকের উপর গাঢ় রঙের চাদর, চোখ দুটো আজ অস্বাভাবিক কঠিন। তিনি ধীরে ধীরে নিচে নেমে এলেন। পুরো উঠোন নিস্তব্ধ। বায়েজিদ চোয়াল শক্ত করে তাকিয়ে রইল, কিন্তু আর কিছু বলল না। বাকের শাহ তিলোত্তমার দেহটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর মারজানের দিকে। মারজান তখন মাটিতে বসে কাঁদছে, চোখ মুখ ফুলে গেছে, চুল এলোমেলো। বাকের শাহ নিচু গলায় বললেন, কান্না থামাও মারজান, তোমার মেয়ের মৃত্যুর বিচার হবে। মারজান কাঁদতে কাঁদতে তার পায়ের কাছে ঝুঁকে পড়ল। শাহ সাহেব, আমার তিলোত্তমাকে যারা মেরেছে তাদের আমি ছাড়বো না। বাকের শাহ ধীরে মাথা নেড়ে বললেন, আমিও না। তার গলায় এমন কিছু ছিল যে চারিপাশে দাঁড়িয়ে থাকা লোকজনের শরীর কেঁপে উঠল। খুনির পরিবার যেই হোক, আমি কাউকে রেহাই দেব না। মেহেরুন্নেসার বুকের ভেতরটা ধক করে উঠল। তার মনে হলো এই কথাটা যেন শুধু বাতাসে বলা হলো না, কারো দিকে তাকিয়ে বলা হলো। ঠিক তখনই বাকের শাহ মুখ ফিরিয়ে বায়েজিদের দিকে তাকালেন। তুমি মেহেরুন্নেসাকে নিয়ে নিজের কক্ষে যাও। তার কণ্ঠে আদেশ। মেয়েটা ভয় পেয়েছে। বায়েজিদ কোনো উত্তর দিল না, শুধু মেহেরুন্নেসাকে আরো শক্ত করে নিজের কাছে টেনে নিল। মেহেরুন্নেসা একবার পেছনে তাকালো। তিলোত্তমার নিথর মুখটা এখনো সাদা কাপড়ের নিচে দেখা যাচ্ছে। পাশে মারজানের কান্না। আর একটু দূরে বসে থাকা সুনেহরা, যার ঠোঁটে এখনো সে অদ্ভুত ও বোঝা যায় না এমন হাসি। সারিয়া মোতাবেক তিলোত্তমা দাফনের সব ব্যবস্থা হলো। বিকেলের আগেই তাকে সাদা কাফনে জড়িয়ে প্রাসাদের বাইরের পুরনো কবরস্থানে নিয়ে যাওয়া হয়। উঠোন জুড়ে তখন কান্না, ফিসফাস, শোকের ভারী ছায়া। মেহেরুন্নেসা দূর থেকে সব দেখছিল। তার মনে হচ্ছিল সকালে সেই দৃশ্যটা এখনও শেষ হয়নি। তিলোত্তমার নিথর মুখ, মারজানের চিৎকার আর সেই লাল কাপড়ের টুকরো বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। দাফনের পর পুরো মহল যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। করিডোরে দাসীদের হাঁটার শব্দ নেই,
রান্নাঘর থেকেও কোনো কোলাহল ভেসে আসছে না, সবাই নিচু গলায় কথা বলছে, যেন একটু জোরে বললেই মহলের দেয়ালের ভেতরে লুকিয়ে থাকা কোনো অন্ধকার জেগে উঠবে। মেহেরুন্নেসা নিজের কক্ষে বসে থাকতে পারছিল না। বায়েজিদ সকাল থেকে কোথাও বেরিয়েছে, যাওয়ার আগে শুধু একবার তার দিকে তাকিয়ে বলেছিল, কক্ষের বাইরে যেও না। কিন্তু বিকেলের দিকে অদ্ভুত এক অস্থিরতা তাকে গ্রাস করলো। শেষ পর্যন্ত সে উঠে দাঁড়ালো, ধীরে ধীরে করিডোর পেরিয়ে সুনেরার কক্ষের দিকে গেল। সুনেরার কক্ষটা মহলের অন্য সব কক্ষের মতো নয়। ভারী গাঢ় পর্দা, সুগন্ধি ধূপের গন্ধ, দেয়ালে পুরনো নকশা। জানালার পাশে বসেছিল সুনেরা, হাতে আবারও একটা পেয়ারা, যেন আজকের দিনেও তার কিছু যায় আসে না। মেহেরুন্নেসাকে দেখে সে মাথা তুলে তাকালো, তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে সেই চেনা রহস্যময় হাসিটা ফুটে উঠল। এসেছো? মেহেরুন্নেসা দরজার কাছে দাঁড়িয়ে রইল। তুমি এমন কেন আপা? সুনেরা ভ্রু তুলল। কেমন? তোমার বোনটা এইভাবে মারা গেল, তোমার কষ্ট হচ্ছে না? কে খুন করলো তা নিয়ে চিন্তা হচ্ছে না তোমার? কান্না পাচ্ছে না? সুনেরা ধীরে ধীরে পেয়ারা থেকে আরেক কামড় নিল, তারপর খুব শান্ত গলায় বলল, এই মহলে যারা বেশি কাঁদে তারা বেশি দিন বাঁচে না। মেহেরুন্নেসার বুকটা ধক করে উঠল। সুনেরা উঠে দাঁড়ালো, তার চোখে তখন অদ্ভুত এক ঝিলিক। আচ্ছা, এসবের দায়ভার কোথায় গিয়ে পড়বে জানোই তো? তোমার ভাইয়ের ওপর। তাকে হয়তো হত্যাও করা হতে পারে। তোমার কি একটু চিন্তা হচ্ছে না তাকে নিয়ে? মেহেরুন্নেসা চুপ করে গেল। সুনেরাও কিছুক্ষণ চুপ করে থেকে হেসে ফেলল। ওর মৃত্যুর জন্য যতটা শোক হচ্ছে তার চেয়ে বেশি ভয় পাওয়া উচিত তোমার। কেন? কারণ তুমি যেটা খুঁজছো তিলোত্তমাও সেটাই খুঁজতে গিয়েছিল। মেহেরুন্নেসার মুখ সাদা হয়ে গেল। তুমি কিভাবে জানলে? সুনেরা উত্তর দিল না। সে ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে একটা পুরনো কাপড়ের ওড়না তুলে কাঁধে জড়িয়ে নিল, তারপর মেহেরুন্নেসার দিকে ফিরে বলল, চলো। কোথায়? উত্তরের প্রাসাদ থেকে আনা বাক্সটার চাবি খুঁজতে হবে। মেহেরুন্নেসা স্থির হয়ে গেল। আরে বাক্সে থাকা এই চিহ্নটাই তো ওই কক্ষের তালায় ছিল, দুইটা সাপ, মাঝখানে অর্ধচন্দ্র, যে চিহ্ন সে দেখেছিল রত্নপ্রভার গোপন কক্ষের তালায়। মেহেরুন্নেসার গলা শুকিয়ে এলো। চাবি কোথায়? সুনায়রা দরজার দিকে হাঁটতে হাঁটতে শুধু বলল, যদি ভাগ্য ভালো হয় তাহলে ভাইজানের কক্ষের ভেতরের ছোট ঘরটায়। তারপর একটু থেমে পেছনে তাকালো, তার ঠোঁটে আবারও সেই রহস্যময় হাসি। আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে আজ রাতেও কেউ কাঁদবে। সুনায়রার কথা শুনে মেহেরুন্নেসা শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। দুজনে খুব সাবধানে করিডোর পেরিয়ে বাজিদের কক্ষের দিকে এগিয়ে গেল। সন্ধ্যা নেমে এসেছে। মহলের এই দিকটায় এখন কেউ আসে না। দূরে কোথাও আজানের শেষ ধ্বনি মিলিয়ে যাচ্ছে, আর অন্দরমহলের করিডোরে মশালের হলুদ আলো কাঁপছে। বাজিদের কক্ষ ফাঁকা, দরজা আধা খোলা। মেহেরুন্নেসার বুক ধরফর করে উঠল। যে কোনো মুহূর্তে বাজিদ ফিরে আসবে। সে একবার সুনায়রার দিকে তাকালো। সুনায়রা কোনো কথা বলল না, শুধু চোখের ইশারায় ভেতরে যেতে বলল। কক্ষের ভেতর সব আগের মতোই আছে, ভারী পর্দা, আতরের গন্ধ, রাজকীয় পালঙ্ক। কিন্তু মেহেরুন্নেসার চোখ সোজা গিয়ে থামলো দেয়ালের ডান পাশে ছোট্ট কাঠের দরজাটার দিকে, যে ঘরটায় কাউকে ঢুকতে দেয় না বায়েজিদ। সুনায়রা ধীরে ধীরে দরজাটা ঠেলে খুলল। ঘরের ভেতরটা অন্ধকার, বহুদিনের পুরনো কাগজ, ধুলো আর কাঠের গন্ধ। সুনায়রা একটা ছোট প্রদীপ জ্বালাতেই আলো ছড়িয়ে পড়ল। মেহেরুন্নেসা স্থির হয়ে গেল। ঘরের এক কোণে রাখা সেই বাক্স, লাল ওপর জুড়ে খোদাই করা দুইটা সাপ, আর মাঝখানে অর্ধচন্দ্র, একই চিহ্ন। বাক্সটার পাশে আরো অনেক জিনিস, পুরনো কাগজপত্র, চামড়ার খাতা, ছোট ছোট কাচের শিশি। সেই শিশিগুলোতেই রঙিন তরল, নীল, সবুজ, গাঢ় লাল। মেহেরুন্নেসার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক এমন শিশিই তো সে দেখেছিল রত্নপ্রভার চূড়ার ঘরে। চাবিটা কোথায়? খুব আস্তে জিজ্ঞাসা করল সে। সুনায়রা ধীরে ধীরে ঘরের ভেতরে তাকাতে লাগলো, তারপর একটা কাঠের তাকে নিচে হাত ঢুকিয়ে বের করলো ছোট্ট পিতলের চাবি। আমি জানতাম এখানেই থাকবে। মেহেরুন্নেসা অবাক হয়ে তাকালো। সুনায়রা শুধু হালকা হাসলো, তারপর বাক্সটার সামনে বসে চাবিটা খুললো। খট করে শব্দ হলো, দুজনার বুকে ধুকপুকানি যেন আরো জোরে শোনা যেতে লাগলো। ধীরে ধীরে বাক্সের ঢাকনা উঠালো। ভেতরে প্রথমে দেখা গেল কয়েকটা পুরনো কাপড়, তার নিচে চামড়ার মোটা একটা পুরনো বই, কোথাও শুকনো রক্তের দাগ, খানিকটা পোড়াও। মেহেরুন্নেসার কাপা হাতে সেটা তুলে নিল। প্রথম পাতায় লেখা 899/50। কি বোঝানো হয়েছে এর দ্বারা? সে দ্রুত পাতা উল্টাতে লাগলো। প্রথম দিকের লেখা এলোমেলো। মেহেরুন্নেসা দ্রুত পাতা উল্টাতে লাগলো। প্রথম দিকের পাতাগুলোয় কোনো লেখা নেই, শুধু আঁকা। কিন্তু সে আঁকা দেখে তার বুকের ভিতরটা কেঁপে উঠল। একটা বিশাল জাহাজের ছবি, কালো কালি দিয়ে নিখুঁতভাবে আঁকা। জাহাজটার সামনে অদ্ভুত একটা চিহ্ন, ঠিক সেই অর্ধচন্দ্র আর দুইটা সাপ। জাহাজের নিচে ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা ব্ল্যাক টাইড, তার নিচে কয়েকটা তারিখ, 1947, 1891, 1954। প্রতিটা তারিখের পাশে ইংরেজিতে কিছু নাম, কিছু জায়গার নামও আছে। লন্ডন, ক্যালকাটা, শাহাবাদ পোর্ট।
মেহরুন্নেসা নামগুলো পড়তে পারল না পুরোটা, কিন্তু তার মনে হলো এগুলো কোনো যাত্রাপথ, একটা জাহাজ কোথা থেকে কোথায় গেছে তার হিসেব। সে আরও একটা পাতা উল্টালো। এবার আরও কয়েকটা জাহাজের ছবি, কোনোটা ছোট কোনটা বড়। একটার পাশে আঁকা রয়েছে খাঁচার মতো অনেকগুলো ছোট ছোট ঘর। ঘরগুলোর ভেতরে শুধু কালো দাগ, মানুষ না ছায়া বোঝা যায় না। মেহরুন্নেসার হাত ঠান্ডা হয়ে গেল। এগুলো কি? সে ফিসফিস করে বলল। সুনায়রা তার কাঁধের উপর ঝুঁকে তাকালো, তার মুখে রং উধাও হয়ে গেছে। আমার মনে হয় এসব শুধু জাহাজের ছবি না। এর পরের পাতাগুলো আরও অদ্ভুত। সাদা পাতা জুড়ে অচেনা সব চিহ্ন, সংখ্যা আর ইংরেজি শব্দ, মাঝখানে বাংলায় দুই একটা কথা লেখা। নীল দ্রবণ 3 ফোঁটা, রক্তের সঙ্গে মেশানো যাবে না, আগুনের কাছে আনিবে না। তার নিচে অদ্ভুত সব সংকেতের মতো লেখা C7H HG12R9। পুরো ফর্মুলাগুলো মেহরুন্নেসা বুঝলো না, তার কাছে সেগুলো যেন অন্য কোনো ভাষা। পাতার একপাশে আবার লাল কালি দিয়ে বড় করে লেখা, ভুল মাত্রা মৃত্যু ডেকে আনে। পরের পাতাগুলো ভর্তি ইংরেজি লেখা, ছোট ছোট হাতের লেখা, এত ঘন করে লেখা যে ঠিকমতো পড়াই কঠিন, তবু কিছু কিছু শব্দ চোখে পড়ল। শিপমেন্ট সাউথরুম 7 সায়েন্টিস্ট হিডেন বিলো দ্য ওয়েস্ট উইং। মেহরুন্নেসার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো, যে পড়তে পারছে না সে। সুনায়রা বাইজিদটার বইঘর ঘাটাঘাটি করে টুকটাক ইংরেজি জানে। 7 জন গবেষক। সে অস্ফুটে বলল। দ্রুত মেহের এর হাত চেপে ধরলো। আরেকটা পাতা, সেখানে পুরোটা ইংরেজিতে, কিন্তু নিচে বাংলায় কাপা হাতে একটা মাত্র লাইন লেখা। দুজন একসাথে স্থির হয়ে গেল। হঠাৎ করে করিডোরের বাইরে ভারী পায়ের শব্দ শোনা গেল, ধুপ ধুপ ধুপ। কেউ একজন ধীরে ধীরে বাজিদের কক্ষের দিকে এগিয়ে আসছে। মেহরুন্নেসার হাত থেকে বইটা প্রায় পড়েই যাচ্ছিল। সুনায়রা মুহূর্তের মধ্যে বইটা আবারও বাক্সের ভিতর ঢুকিয়ে দিল, প্রদীপটা নিভিয়ে দিল এক ফুয়ে। পুরো ঘরটা আবার অন্ধকারে ডুবে গেল। পায়ের শব্দ আরও কাছে, এবার একদম দরজার বাইরে। কক্ষের মূল দরজাটা আস্তে করে খুলে গেল। খট, বাইরের দরজার শব্দ হলো। দুজন একসঙ্গে চমকে উঠল। তারপর ধীরে ধীরে শোনা গেল ভারী পায়ের শব্দ। সুনায়রা এক ঝটকায় প্রদীপটা নিভিয়ে দিল। ঘর ডুবে গেল অন্ধকারে। মেহরুন্নেসার হাত চেপে ধরে সে তাকে টেনে নিয়ে গেল বড় আলমারিটার পেছনে। দুজন নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর সে চেনা ধীর ভারী পায়ের শব্দ। সে ভেতরে ঢুকেছে। মেহরুন্নেসা অন্ধকারেও বুঝতে পারল বায়েজিদ এসেছে। কয়েক মুহূর্ত কোনো শব্দ নেই। তারপর ছোট ঘরের দরজার সামনে এসে এসে থেমে গেল। খোলা বাক্সটার দিকে হয়তো তার চোখ গেছে। তারপর খুব ধীরে ভয়ঙ্কর শান্ত গলায় বলল, বেরিয়ে এসো, আমি জানি তোমরা এখানে আসো। আলমারির পেছনে দাঁড়িয়ে মেহরুন্নেসার মনে হচ্ছিল তার বুকের ধকধক শব্দটা পুরো ঘরে শোনা যাচ্ছে। সুনায়রার আঙ্গুল তার কবজিতে শক্ত হয়ে আছে। বাইরে নিস্তব্ধতা, তারপর আবার বায়েজিদের গলা। আমি দ্বিতীয়বার বলি না। অন্ধকারের ভেতর সুনায়রা খুব আস্তে মেহরুন্নেসার দিকে তাকালো। তার চোখে প্রথমবারের মতো হালকা উদ্বেগ। শেষ পর্যন্ত সুনায়রা আগে বেরিয়ে এলো। বায়েজিদ দরজার কাছে দাঁড়িয়েছিল, হাতে এখনো চামড়ার দস্তানা। তার চোখ প্রথমে সুনায়রার উপর থামলো, তারপর ধীরে ধীরে সরে গিয়ে আলমারির আড়াল থেকে বেরিয়ে আসা মেহরুন্নেসার উপর গিয়ে থামলো। মেহরুন্নেসা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বায়েজিদের চোখ সরু হয়ে এলো। কি ভেবেছিলে আমি কিছু বুঝতে পারবো না? মেহরুন্নেসা উত্তর দিতে পারল না। বায়েজিদ কয়েক পা এগিয়ে এলো। তার মুখে কোনো রাগ নেই, কিন্তু সেই অদ্ভুত শান্ত মুখটাই আরো ভয়ঙ্কর। আমার জন্মদিন শুনে এরা কখনোই ভোলে না। আমি জানি আজ যে রাত্রির দ্বিতীয় প্রহরে আমায় শুভেচ্ছা জানাতে কক্ষে লুকিয়ে থাকবে, তোমায় হাত করে তা বেশ টের পেয়েছিলাম আমি। মুহূর্তের মধ্যে মেহরুন্নেসা সুনেরা দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো, যেন এতক্ষণ বুকের ভিতর জমে থাকা ভয়টা এক নিমিষে মিলিয়ে গেল। সুনেরা ঠোঁট কামড়ে হেসে ফেললো, তারপর এগিয়ে গিয়ে বায়েজিদের সামনে দাঁড়ালো। শুভ জন্মদিন ভাইজান। আলতো করে জড়িয়ে ধরলো ভাইকে। বায়েজিদ এক মুহূর্তের জন্য ছোট বোনটার মাথায় হাত রাখলো। তার মুখে সেই বিরল কোমলতা ফুটে উঠল, যা সে খুব কম মানুষকেই দেখায়। তোমার অভিনয় বরাবরই বাজে, মৃদু স্বরে বলল সে। আর আপনার ভয় দেখানোর অভ্যাসটাও বরাবরই অসহ্য। সুনায়রা সঙ্গে সঙ্গে জবাব দিল। বায়েজিদের ঠোঁটের কোণে আবারও হাসি ফুটল। তারপর সুনায়রা চোখ টিপে মেহরুন্নেসার দিকে তাকালো। এবার ভাবির পালা। মেহরুন্নেসা চমকে মাথা তুলল। আমি আসি। দুষ্টু হেসে বলল সে। বলে সে দ্রুত পায়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। দরজাটা টেনে বন্ধ করে দিল পেছন থেকে। ঘরটা আবারও নিঃশব্দ হয়ে গেল। মৃদু চাঁদের আলো জানালা দিয়ে ভেতরে ঢুকছে। অন্ধকারে শুধু বায়েজিদের দীর্ঘ ছায়াটা দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে মেহরুন্নেসার দিকে তাকালো। মেহরুন্নেসা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এতক্ষণকার ভয়, ধরা পড়ে যাওয়ার লজ্জা আর হঠাৎ করে জন্মদিনের কথা মনে পড়তে তার ভেতরটা অদ্ভুত এলোমেলো হয়ে গেছে। মেহরুন্নেসা কিছু বলল না, শুধু চোখ নামিয়ে ফেললো। বায়েজিদ দীর্ঘশ্বাস ফেললো, তারপর এক হাত বাড়িয়ে তার থুতনিটা আলতো করে তুলে ধরলো। তোমার ভয় পাওয়া মুখটা আমার বড্ডই ভালো লাগে নূর। তার গলায় সে আগের কঠিন ভাবটা নেই, বরং অদ্ভুত এক কোমলতা। আজ আমার জন্মদিন,
সে নিচু স্বরে বলল। আর আজকের রাতে আমি শুধু একটা জিনিসই চাই। মেহেরুন্নেসা একটু আঁচ করতে পারল, মুখে বলল। কি? বাইজিদ কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর খুব ধীরে বলল। যা চাইবো দিবি তো? মেহেরুন্নেসার বুকের ভিতর ধক করে উঠল। সে মাথা তুলল না, আঙ্গুলগুলো আঁকড়ে ধরল নিজের ওড়নার প্রান্ত। বাইজিদ আরো একটু কাছে এলো। আজ রাতে তোমাকে আমার খুব কাছে চাই। কথাটা শুনে মেহেরুন্নেসার গাল লাল হয়ে উঠল। লজ্জায় সংকোচে তার চোখ নিচু হয়ে এলো। কয়েক মুহূর্ত সে চুপ করে রইল, তারপর খুব ধীরে প্রায় অদৃশ্য ভঙ্গিতে মাথা নেড়ে সম্মতি জানালো, যেন মনে মনে বলছে, এটা তো আপনার অধিকার, ইনিয়ে বিনিয়ে বলার কি আছে? নীরবতার সেই ছোট্ট উত্তরটাই যথেষ্ট ছিল। বাইজিদের ঠোঁটে মৃদু হাসি ফুটলো। সে আলতো করে মেহেরুন্নেসার হাত ধরল, তারপর ধীরে ধীরে তাকে নিজের দিকে টেনে নিল। মেহেরুন্নেসা এক মুহূর্ত কেঁপে উঠল। তার নিজেই মাথাটা বাইজিদের বুকে রেখে দিল। তার বুকের ভেতর দ্রুত ধুকপুক শব্দ হচ্ছে। বাইজিদের বাহু তাকে ঘিরে নিল নরম অথচ দৃঢ় বন্ধনে। জানালার বাইরে চাঁদের আলো নেমে এসেছে। ঘরের নিস্তব্ধতার মধ্যে তারা দুজন কিছুক্ষণ এভাবে দাঁড়িয়ে রইল, একজনের ভেতর আরেকজনকে অনুভব করে। রাত আরো গভীর হলো। জানালার বাইরে নিস্তব্ধ আকাশ, দূরে কোথাও রাত জাগা পাখির ডাক। কক্ষের ভেতর শুধু মৃদু আলো আর দুজন মানুষের নিঃশ্বাসের শব্দ। মেহেরুন্নেসা এখনো বাজিদের বুকে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। তার সমস্ত জড়তা, ভয়, সংকোচ ধীরে ধীরে গলে যাচ্ছে। বাজিদ খুব যত্নে তার কপালে চুল সরিয়ে দিল, তারপর এমনভাবে তাকে কাছে টেনে নিল যেন সে পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস। সেই রাতে তারা অনেক কথা বলল। কিছু কথার ভাষা ছিল, কিছু ছিল না। বহুদিনের দূরত্ব, অভিমান, অস্বস্তি সব ধীরে ধীরে মিলিয়ে গেল। মেহেরুন্নেসা প্রথমবার বুঝল বায়েজিদের কঠিন মুখের আড়ালে কতটা গভীর আকুলতা লুকিয়েছিল তাকে কাছে পাওয়ার। আর বায়েজিদও যেন তার সমস্ত নীরবতা ভেঙে শুধু মেহেরুন্নেসার কাছে নিজেকে সমর্পণ করল। একসময় ক্লান্ত রাত তাদের দুজনকে নিঃশব্দে জড়িয়ে নিল। ভোরের হালকা আলো জানালার ফাঁক দিয়ে কক্ষে ঢুকতে মেহেরুন্নেসার ঘুম ভাঙল। চোখ খুলে সে স্থির হয়ে গেল। সে বায়েজিদের বুকে মাথা রেখে শুয়ে আছে, এক হাত এখনও তার কোমর জড়িয়ে। দুজনের গায়ে সম্ভ্রম বলতে একটা পাতলা চাদর, এক চাদরের ভিতর দুটো বস্ত্রহীন নগ্ন দেহ। গত রাতের কথা মনে পড়তেই তার গাল গরম হয়ে উঠল। লজ্জায় তার বুকের ভেতরটা কেঁপে উঠল। খুব সাবধানে সে মাথা তুলল। মনে হলো যদি নিঃশব্দে উঠে যেতে পারে, বাইজিদের ঘুম ভাঙুক, সেটা সে এখন একদমই চায় না। আস্তে আস্তে তার হাতটা সরাতে গেল সে। ঠিক তখনই বাইজিদের কণ্ঠ ভেসে এলো ঘুম জড়ানো নিচু স্বরে। কোথায় যাচ্ছ? মেহেরুন্নেসা চমকে উঠল। মুখ তুলে দেখলো বাইজিদ চোখ খুলে তার দিকেই তাকিয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসি। আমি আমি তো কথাগুলো জড়িয়ে গেল তার। বাইজিদ কিছু না বলে তাকে আবারও নিজের দিকে টেনে নিল। এত সকালে পালিয়ে যাওয়ার নিয়ম নেই। শাহজাদার কথা অমান্য করলে কিন্তু শাস্তি পেতে হয়। খুব আস্তে বলল সে। মেহেরুন্নেসা লজ্জায় চোখ বন্ধ করে ফেলল। বাইজিদের বুকে মুখ লুকিয়ে দিল আবার। আর বাইজিদ তার মাথার উপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে চোখ বন্ধ করল। বাইরে তখন নতুন সকাল ধীরে ধীরে জেগে উঠছে। মেহেরুন্নেসা আর কিছুক্ষণ বাইজিদের পাশে নিঃশব্দে পড়ে রইল। তারপর যখন বুঝলো সে আবারও আধো ঘুমে ঢলে পড়েছে, খুব সাবধানে তার বাহুর ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নিল। একবার পেছনে ফিরে তাকালো, বাইজিদ ঘুমিয়ে আছে। সকালের আলোয় তার মুখটা অদ্ভুত শান্ত লাগছে। গত রাতে সেই কঠিন রহস্যময় মানুষটাকে যেন কোথাও খুঁজেই পাওয়া যাচ্ছে না। মেহেরুন্নেসার গাল আবারও হালকা লাল হয়ে উঠল। দ্রুত দৃষ্টি সরিয়ে সে গোসলখানায় চলে গেল। অনেকক্ষণ ধরে ঠান্ডা পানিতে শরীর ধুয়েও তার বুকে ধুকপুকানি কমল না। আয়নায় নিজের মুখ দেখে সে নিজে লজ্জা পেয়ে গেল। চোখ দুটো কেমন উজ্জ্বল হয়ে আছে। গোসল শেষে কাপড় বদলে খুব চুপচাপ নিচে নেমে এলো সে। মহল তখনও পুরোপুরি জেগে ওঠেনি। করিডোরে মৃদু অন্ধকার, কোথাও কোথাও প্রদীপের শেষ আলো জ্বলছে। দূরে রান্নাঘরের দিক থেকে হালকা শব্দ ভেসে আসছে। সিঁড়ির শেষ ধাপে এসে হঠাৎ এসে থেমে গেল। রত্নপ্রভা দ্রুত প্রায় বাইরের দিকের করিডোর ধরে এগিয়ে যাচ্ছে, মাথায় ওড়না টানা, মুখটা কেমন অদ্ভুত ফ্যাকাশে। সে চারিপাশে একবার তাকালো, তারপর তাড়াহুড়ো করে পেছনের দরজার দিকে চলে গেল। মেহেরুন্নেসা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এত ভোরে রত্নপ্রভা তো সাধারণত নিজের কক্ষ থেকে বেরই হয় না এই সময়, তাও এমনভাবে যেন কাউকে এড়িয়ে যাচ্ছে। মেহেরুন্নেসার মনে হঠাৎ করে কেমন একটা অস্বস্তি হলো। গত কয়েকদিন ধরে রত্নপ্রভাকে কেমন অদ্ভুত লাগছে। চুপচাপ ভয়ার্ত যেন কিছু একটা লুকিয়ে রেখেছে। কয়েক মুহূর্ত দ্বিধায় দাঁড়িয়ে রইল সে। তারপর খুব আস্তে কোনো শব্দ না করে রত্নপ্রভার পেছন পেছন এগিয়ে গেল। পেছনের সরু পথটা ধরে রত্নপ্রভা মহলের পেছনের পুরনো কবরস্থানের দিকে চলে গেল। ভোরের কুয়াশা এখনো পুরোপুরি কাটেনি। চারিপাশে সাদা ধোয়ার মতো আবছা পর্দা। পুরনো বটগাছের ডাল থেকে টুপটাপ শিশির পড়ছে। মেহেরুন্নেসা দূর থেকে নিঃশব্দে তার পিছু নিল। জমিদারদের কবরস্থানটা মহলের একদম পেছনে। বহু পুরনো, নির্জন, শ্যাওলা ধরা পাথরের কবর, ভাঙা দেয়াল আর চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। রত্নপ্রভা গিয়ে থামলো এক কোণের পুরনো কবরটার সামনে। কবরটার পাথর প্রায় মুছে গেছে, শুধু অস্পষ্ট কিছু অক্ষর দেখা যায়। রত্নপ্রভা স্থির হয়ে দাঁড়িয়ে আছে, তার মাথা নিচু, হাত দুটো কাঁপছে হালকা।
মেহরুন্নেসা ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ালো, তারপর খুব আস্তে পিছন থেকে তার কাঁধে হাত রাখলো। রত্নপ্রভা যেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে উঠল। কে? চমকে ঘুরে দাঁড়াতেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মেহের? মেহরুন্নেসা অবাক হয়ে তাকিয়ে রইল। আমি আপা, ভয় পেলে নাকি? রত্নপ্রভা দ্রুত চোখ সরিয়ে নিল। না, কিছু না। মেহরুন্নেসার দৃষ্টি ধীরে নেমে গেল কবরটার দিকে, তারপর আবারও রত্নপ্রভার মুখে। তুমি এই সময় এইখানে কেন এসেছো? রত্নপ্রভা কিছু বলল না, তার চোখে কেমন আতঙ্ক আর কষ্ট মিশে আছে। মেহরুন্নেসা আরো একটু কাছে এলো, খুব নিচু গলায় বলল, অরণ্য সায়ের কবরটা এটা, তাই না? শব্দটা শুনতেই রত্নপ্রভার মুখে রং যেন এক মুহূর্তে উধাও হয়ে গেল। সে স্থির চোখে মেহরুন্নেসার দিকে তাকিয়ে রইল, ঠোঁট কাঁপছে। তুমি তুমি এই নাম কোথায় শুনলে? আপনার ঘরে। মেহরুন্নেসা ধীরে বলল, সেদিন গহনা গোছানোর সময় এক অদ্ভুত লকেট পেয়েছিলাম আপনার গয়নার বক্সে, যার দুই পিঠের এক পিঠে তোমার নাম আর অপর পিঠে অরণ্য নামটা লেখা ছিল। তোমার চাচাতো ভাই হয়তো সে। তাহলে সেদিন কেন বলেছিলে চেনো না তাকে? রত্নপ্রভা চোখ বন্ধ করে ফেলল, যেন বহুদিন ধরে বুকের ভেতরে চেপে রাখা কোনো ব্যথা হঠাৎ করে বাইরে বেরিয়ে আসতে চাইছে। তারপর খুব আস্তে ভাঙা গলায় বলল, অতীত টেনো না মেহের। মেহরুন্নেসা আরো এগিয়ে এসে চেপে ধরল রত্নপ্রভার হাত। বলো না আপা, আমি শুনতে চাই, তবু আমি শুনতে চাই। প্রভা মেহরুন্নেসার দিকে তাকিয়ে বলল, আজ অব্দি যে যে শুনেছে এই গল্প অসুস্থ হয়ে পড়েছে তারাই। রত্নপ্রভা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল, তার চোখ এখনো সেই পুরনো কবরটার উপর স্থির, যেন পাথরের নিচে চাপা পড়ে থাকা কোনো মানুষ নয়, তার নিজের ফেলে আসা জীবনটা শুয়ে আছে সেখানে। তারপর খুব আস্তে সে বলল, আজ থেকে 8 বছর আগে, তখন আমার বয়স 17। ভোরের কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, কিন্তু রত্নপ্রভার চোখের ভেতর যেন অন্য এক সময়ের পর্দা নেমে এলো। আমি তখন একেবারে অন্যরকম ছিলাম মেহের। বোকা, চঞ্চল, সারাদিন কথা বলতাম, হাসতাম। সবাই বলতো আমার চোখে নাকি সবসময় রোদ লেগে থাকে। তার ঠোঁটে খুব ক্ষীণ কষ্ট মেশানো একটা হাসি ফুটল। আর অরণ্যের বয়স ছিল 22। নামটা উচ্চারণ করতেই তার গলা বদলে গেল। আমার চাচা জাবের শাহের একমাত্র ছেলে ছিল সে। পুরো এলাকায় সবাই তাকে চিনত, কিন্তু জমিদারের ছেলে হয়েও সে একদম অন্যরকম ছিল। রত্নপ্রভা ধীরে ধীরে কবরটার উপর হাত রাখল। মারাত্মক সুদর্শন ছিল সে, এতটাই যে গ্রামের যুবতী থেকে বৃদ্ধরাও দূর থেকে তাকিয়ে থাকতো। কিন্তু অরণ্য এসব কিছুই বুঝতো না, কিংবা বুঝলেও পাত্তা দিত না। তার চোখের সামনে যেন দৃশ্যগুলো আবার জীবন্ত হয়ে উঠছে। সবচেয়ে সুন্দর ছিল তার হাসি। কেউ তাকে অপমান করলেও, বকাঝকা করলেও সে শুধু খিলখিল করে হেসে উঠত। এমন হাসি যেন পৃথিবীর কোনো কষ্টই তাকে ছুঁতে পারে না। রত্নপ্রভা চোখ নামিয়ে ফেলল। লোকজন বলতো ছেলেটা পাগল, কারণ তার কোনো কিছুর উপর মায়া ছিল না। জমিদারি, টাকা, ক্ষমতা কিছুই না। সে সারাদিন এইদিক ওদিক ঘুরে বেড়াতো, কখনো এক জায়গায় স্থির হতে পারতো না। আমিও ছিলাম আর এক পাগলি, একটু হাসলো প্রভা। যে কোথাও দুদণ্ড স্থির হতো না, তার অপেক্ষায় গোটা মহল পায়চারি করতাম। কখন কে আসবে, একগাল হেসে চঞ্চল ভঙ্গিতে মহলে ঢুকবে, ঢুকে প্রথমে ভাইজানের বকা খাবে। চাচাজান যাতে ওকে কিছু না বলে, তাই ভাইজানই আগে ভাগে বকে ভেতরে পাঠিয়ে দিত। একটু থেমে খুব আস্তে বলল, আর সে দারুণ ছবি আঁকতো। তার গলায় এবার কাঁপন। এমন ছবি যেন কাগজে মানুষ শ্বাস নিচ্ছে। ফুল আঁকলে মনে হতো এখনই গন্ধ বের হবে। আকাশ আঁকলে মনে হতো হাত বাড়ালেই ছুঁতে পারবো। রত্নপ্রভা কবরটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আর সবচেয়ে বেশি আঁকতো আমাকে। ভাইজানকে তো তুমি চেনো। খুব ধীরে বলল রত্নপ্রভা। গুরুজনদের কথা তার কাছে আইন। ছোটবেলা থেকেই সে ভীষণ সংযত, দায়িত্ববান। কেউ কিছু বললে মাথা নিচু করে মেনে নিত। তারপর কষ্টভরা একটুখানি হাসলো সে। অরণ্য ছিল ঠিক তার উল্টো। মেহরুন্নেসা চুপচাপ শুনছে। আব্বা এবং চাচাজান যা করতে নিষেধ করতেন, অরণ্য সেটাই করত। পড়তে বসতে বললে ঘোড়া নিয়ে বেরিয়ে যেত। অতিথিদের সামনে থাকতে বললে ছাদে উঠে বসে থাকতো। কেউ বকাঝকা করলে হেসে দিত। রত্নপ্রভার চোখে যেন হালকা আলো ফুটলো, আবার নিবেও গেল। মাঝে একসময় তার খুব খারাপ নেশা হয়ে গিয়েছিল। কার সঙ্গে মিশতো, কোথায় যেত কেউ জানতো না। কখনো মাঝরাতে ফিরতো, কখনো 2 দিন 3 দিন বাড়িতেই থাকতো না। মেহরুন্নেসা বিস্মিত হয়ে তাকালো। রত্নপ্রভা খুব আস্তে মাথা নেড়ে বলল, মদ্যপান করে মহলে ফিরতো। চোখ লাল, জামা কাপড় এলোমেলো, পুরো মহল তার জন্য অশান্ত হয়ে থাকতো। চাচাজান রাগে দিনের পর দিন তার সঙ্গে কথা বলতেন না। কত বুঝিয়েছে সবাই,
কত শাসন, কত মারধর, কিছুতেই কিছু হয়নি। তার গলা কেঁপে উঠল। কিন্তু একদিন সে কিছুক্ষণ চুপ করে রইল, যেন সেই দিনের স্মৃতিটা এখনো খুব কাছে। সেদিন সে খুব রাতে ফিরেছিল, ভীষণ নেশা করা ছিল, বাগানের পাশে পড়েছিল সারা রাত। সবাই ঘৃণায় রাগে তার আশেপাশেও যায়নি, শুধু আমি গিয়েছিলাম। রত্নপ্রভা চোখ নামিয়ে ফেলল। সেদিন আমি কাঁদতে কাঁদতে তাকে বলেছিলাম, আপনি যদি আর কখনো এইসব খান, আমি আর আপনার সঙ্গে কথাই বলবো না। তার ঠোঁট কেঁপে উঠল। সে প্রথমে হেসেছিল, তারপর আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, এমন ভাবে যেন প্রথমবার কেউ তাকে সত্যি সত্যি থামতে বলছে। ভোরের বাতাসে তার ওড়না উড়ে উঠল হালকা। তারপরের থেকে সে সব ছেড়ে দিল। খুব আস্তে প্রায় ফিসফিস করে বলল রত্নপ্রভা। রত্নপ্রভা কিছুক্ষণ স্থির হয়ে কবরটার দিকে তাকিয়ে রইল, তারপর খুব আস্তে বলল, তাকে দেখলে প্রথমেই ভাইজানের কথা মনে পড়তো। দুজনের আদলে অদ্ভুত মিল ছিল, যেন একই মুখ, শুধু দুটো আলাদা স্বভাব। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।